হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, তো তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল প্র্যাকটিস পাঠশালাতে। তো গতকাল আমরা কি শিখেছিলাম? গতকাল আমরা নাউনের কেস সম্পর্কে জেনেছিলাম, তাই তো? নাউন কেস। তো কি কি কেস পড়েছিলাম? তো আমি মূলত বলেছিলাম কেস 6 প্রকারের হয়, ঠিক আছে? একটা হলো সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, দ্বিতীয়টা হলো অবজেক্টিভ কেস বা অ্যাকুজেটিভ কেস, তৃতীয়টা হলো ভোকেটিভ কেস, চতুর্থটা হলো ডেটিভ কেস, এবং পঞ্চম হলো অ্যাপোজিটিভ কেস, এবং লাস্ট পজিটিভ কেস বা জেনেটিভ কেস। এখন আমি এই কেসের উপরে দুটো এক্সাম্পল দিই, তুমি সেটা করার চেষ্টা করো, মানে রিভিশন ক্লাস টাইপের হয়ে যাক, যে আমি দেখি যে তোমরা কতটা প্র্যাকটিস করেছো, ঠিক আছে? বা তোমাকে একটু অ্যানালাইজ করো, ঠিক আছে, যে তুমি কতটা পড়েছো। এবার দেখো আমি লিখলাম, তুমি বলবা যে কোনটা সঠিক কোনটা বেঠিক, ঠিক আছে? তো লিখি, 1 নম্বর এক্সাম্পল লিখলাম, ঠিক আছে? এক্সাম্পল, রাহুলস অ্যাড্রেস, ঠিক আছে? তো মানে কি বললাম, রাহুলের অ্যাড্রেস, এটা তুমি বললো ঠিক আছে না ভুল আছে। 2 নম্বর দিই, ব্যাগস কালার, ঠিক আছে, মানে হচ্ছে ব্যাগের রং। 3 নম্বর কি, মাই বুকস কভার, ঠিক আছে? নাম্বার 3, মাই বুকস কভার। তো চলো তুমি বলো যে কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে। যেটা ঠিক আছে সেটা তুমি ঠিকই রাখো, কোনো সমস্যা নেই, আর যেটা ভুল আছে সেটাকে একটু চেঞ্জ করে দাও, দেখি পারো নাকি। চলো, যারা পেরেছো অবভিয়াসলি গুড, যারা পারেনি তারা দেখে নাও। দেখো, রাহুলের অ্যাড্রেস এইটা ঠিক আছে, কারণ কি, এইটা আমি কি বলেছিলাম যে যখন নাউন লিভিং থিংস থাকবে, যখন কোনো সেন্টেন্সে লিভিং থিংস থাকবে তখন আমরা এস অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি। রাহুল তো লিভিং লিভিং নাউন, তো এর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি নির্দ্বিধায়, ঠিক আছে? 2 নম্বর দেখো, ব্যাগ, ব্যাগ কি আমাদের লিভিং নাউন নাকি নন লিভিং নাউন? তুমি বলবো দ্য ব্যাগ নন লিভিং নাউন, ঠিক আছে? নন লিভিং নাউনের বাংলা কি জানো? নন লিভিং নাউনের বাংলা হচ্ছে জড় বস্তু। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে জড় বস্তু মানে কি? জড় বস্তু মানে হচ্ছে যাকে আমরা ডাকলে সাড়া দেয় না, যে জিনিসকে ডাকলে আমরা সাড়া দেয় না, ঠিক আছে, তাকে জড় বস্তু বলি। আমি মনে করো এই কলমটাকে ডাক দেবো, এই পেন কোথায় তুই, ঠিক আছে? পেন কি বলবে যে আমি তোর বিছনার মধ্যে আছি, নাকি বলবে পেন যে আমি তোর ডয়ারে আছি টেবিলের? বলবে তো না। সেই রকম জড়বস্তু হলো এমন, মানে জড়বস্তুর সাথে আমরা অ্যাপোস্ট্রোফি ব্যবহার করি না, আমরা আগের দিন জানলাম, ঠিক আছে? তাহলে ব্যাগের কালার এইটাকে আমরা চেঞ্জ করবো কিভাবে? প্রথমে পজিশন বসানো যে নাউনটা রয়েছে, কালার বসাবো, কালার, তারপরে অ্যাপোস্ট্রোফি এর জন্য অফ, তারপরে ব্যাগ, তাহলে তো অ্যান্সার চলে আসবে। মেসেজ কালার অফ ব্যাগ, ঠিক আছে? 3 নম্বর কি বলেছে, মাই বুকস কভার, তাই তো? এইটাও তাহলে হয় না, আমার বুক, আমার বই কি, যদি আমি ডাকি আমার বইকে, এই বই কোথায় গেলি তুই, অঙ্ক বই খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বইটা, ঠিক আছে? তাহলে কেউ বলে যে আজকে আমার মুড নেই, আমি তোর সামনে যাবো না, এটা তো বলে না, তাই না? তো এখানে তাহলে কি আসবে, তো কভার অফ মাই বুক, ব্যাস খতম, ঠিক আছে? তো আর একটা দেবো, চলো একটা দিই, আইভি, মানে 4 নম্বর আমি দিলাম, ধরে নাও তানিয়া। তো এইটুকু লেখার সাথে সাথে যেন তোমার অ্যান্সার চলে আসে, তানিয়ার ভাই, ঠিক আছে? তানিয়াস ব্রাদার। তো তুমি বলবে দাদা এটা ঠিকই আছে, এটা কোনো ছেড়ছাড় করার দরকার নেই, ঠিক আছে? তো তুমি কি বলবে যে দাদা এটার কোনো ছেড়ছাড় করার দরকার নেই, অতএব তুমি এটাকে ঠিক লিখেছো। তো আশা করি আগের দিনকার ক্লাস যারা দেখেছো, ভালো করে রিভাইজ করেছো, তাদের কাছে এইটুকু একদম কাপ অফ টি, ঠিক আছে, মানে হচ্ছে একদম জল ভাত হয়ে গেছে।
চলো আমি নেক্সট করাচ্ছি। এই যে পার্সনিফিকেশন করালাম আর নাউন কেস করালাম, এই দুটোর মিক্সার কোশ্চেন দেবো, যে মানবিকরণ, পার্সনিফিকেশন মানে তো মানবিকরণ, তাই তো? তো এইগুলোর একটা মিক্স সাবাল দিচ্ছি, মানে একে আমি ইংলিশে এক্সেপশন নাম দিই, ঠিক আছে? আমরা এক্সেপশন বলি। কি বলি? এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশন, এক্সেপশন। এক্সেপশন মানে হচ্ছে যেইগুলো বাস্তবে মানে এক্সিস্ট করে না, বা এক্সিস্ট করলেও একটু অন্যরকম, ঠিক আছে? অন্যরকমভাবে এক্সিস্ট হয়। যেমন আমি তোমাদের বলেছিলাম না যে ওই যে ম্যাটেরিয়াল নাউন করানোর সময় একটা এক্সাম্পল দিয়েছিলাম না, ধরো নাও দা কোথায় বসে, এটা এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে, এইটার মধ্যে কোনো স্পেশালিটি আছে? তুমি বলে না। আমি যদি বলি ছাত্র শিক্ষককে ধরে পেটাচ্ছে, তাহলে এইটার মধ্যে একটা মানে কি বলবো, এটা সচরাচর বা কোথাওই কোনো জায়গায় দেখা যায় না, ঠিক আছে? তো আর এটা দেখা না যাওয়া উচিত, আমি চাই না এমন কোনো দিন হোক, বাট আমি তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক আছে? তো এইরকম পার এক্সেপশন মানে হচ্ছে যেইটা সচরাচর হয়ই না, বা বলতে গেলে হয়ই না। আমি যদি তোমাকে বলি যে তুমি কি কালো কালারের জবা ফুল দেখেছো কোনো দিন? তুমি বলবে না দাদা, এটা কালো কালারের জবা ফুল তো কোনো দিন শুনিনি, দেখবো কি? ঠিক আছে? তো তুমি ইউটিউবে সার্চ মারে দেখতে পারো, অনেকে কেমিক্যাল মিশিয়ে মানে ইনজেকশন পুশ করে কোনো জবা ফুল গাছকে ব্ল্যাক কালারের করে দেয় জবা ফুলের, তো এটার অনেক দাম হয়, ঠিক আছে? সে যাই হোক, ওইসব আমাদের জানার বিষয় না। তো জবা ফুল যেমন কালো কালারের হয় না, সেই জবা ফুলের এক্সেপশন কি, জবা ফুলের কালার ভ্যারাইটিসের এক্সেপশন কি, ব্ল্যাক কালারের জবা ফুল, ঠিক আছে? তো জবা ফুল আমরা লাল কালারের জানি, সাদা কালারের জানি, হলুদ কালারের জানি, বিস্কুট কালারের জানি, বাট কালো কালার সম্পর্কে আমাদের ধারণা নেই সেমন একটা। কিন্তু কালো কালারেরও হয়, ঠিক আছে? যেইগুলো প্রচুর প্রচুর পরিমাণে রেয়ার, রেয়ার একটি ফুলের ক্যাটাগরিতে আমরা ধরি, ঠিক আছে? তো ওর জন্য ওইটি এক্সেপশনের একটা পার্ট। তো বোঝা গেল এক্সেপশন মানে কি। তো এইবার দেখো এক্সেপশনের মধ্যে পড়ে কি, মানে এটা কিসের এক্সেপশন পড়ছে তোমাদের জানা উচিত। আমরা নাউনের যে কেস পড়লাম না, নাউনের যে কেস, নাউনের যে কেসেস পড়লাম না, কেস পড়লাম, তো এইটার নাউনের কোন কেসের এক্সেপশন পড়ছে জানো তোমরা? তো এতক্ষণ যাকে নিয়ে আলোচনা করলাম, যাকে নিয়ে এক্সাম্পল দিলাম, পজিটিভ, পজিটিভ কেস। তো এই কেসের আরেকটা নাম আছে জানো তো, মনে আছে তো? তো আমি আর লিখলাম না, ওটা হলো জেনেটিভ কেস, ঠিক আছে? GENITIVE, জেনেটিভ কেস, CASE, GENITIVE, জেনেটিভ কেস, ঠিক আছে? তো এক্সেপশন কার এক্সেপশন পড়ছে আমরা? নাউন কেস। নাউনের কোন কেস? পজিটিভ কেস বা জেনেটিভ কেস, যাকে আমরা অধিকার কারক হিসাবেও চিনি, ঠিক আছে? তো যাই হোক, এক্সেপশনের কি, নন লিভিং থিংসের, আমরা নন লিভিং থিংসের সাথে কি ব্যবহার করি না, নন লিভিং থিংসের সাথে, যেমন এখানে আমি দিয়েছিলাম, এই যে এখানে দিয়েছিলাম মাই বুকস কাভার, ঠিক আছে? নন লিভিং থিংসের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস তো ব্যবহার করি না, তার বদলে আমরা কি নাকি লিখি, নন লিভিং থিংসটা আগে দিই, মানে এই নন লিভিং থিংসের সাথে যেই অ্যাপোস্ট্রফি এসেছে তারপরে যেই নাউনের সাথে পজিশন বসানো হয়েছে, সেই পজিশনাল নাউনটাকে আমরা ফার্স্টে বসাই। যেমন এই ক্ষেত্রে কভার, কভারটা বসালাম, তারপরে এই অ্যাপোস্ট্রফি এসের বদলে অফ, তারপরে ফার্স্টে যে নাউনটা বসানো হয়েছে যে মাই বুক, তার মানে কি কভার অফ মাই বুক, ঠিক আছে? এইটাই যেমন আমরা নন লিভিং থিংসের সাথে অ্যাপোস্ট্রফি এসকে ভুল মনে করছিলাম, এক্সেপশনের ক্ষেত্রে সেটাকে আমরা ঠিক মনে করব। বোঝা গেল যে এক্সেপশনের ক্ষেত্রে সেটাকে আমরা ঠিক মনে করব। আর আমরা যে আহ, কোন কোন ক্ষেত্রে আমরা সেইগুলোকে ঠিক মনে করব সেটা আমরা একবার লিখি, ঠিক আছে? তো ভয় পাওয়ার দরকার নেই, আমি আগে বুঝাইয়ে নিই, তারপরে যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই তো আছি তোমাদের সাথে, তো না? তো আর একটা কথা ভাই বলে দিই, তো একটা ভাই আমাকে কমেন্ট করে আমার সাথে কথা বলতে চাইছে, ঠিক আছে? তো ভাই আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি যে ভাই কোনো পার্সোনাল রিজনের কারণে আমি আমার পার্সোনাল নাম্বারটি তোমাকে দিতে পারিনি, ঠিক আছে? তার পরিবর্তে আমি একটি
জিমেল অ্যাকাউন্ট দিয়েছি তোমাকে, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড করে তোমাকে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছি। তো তুমি ওই জিমেল অ্যাকাউন্টে তোমার কোনো প্রবলেম যদি থাকে বা কোনো কিছু সম্পর্কে যদি জানার ইচ্ছা হয়, তুমি আমাকে ওই জিমেলে ডিএম করো, আমি অবশ্যই তোমার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো না, রিপ্লাই দেবো, ঠিক আছে, শিওর আমি দেবো। তো তুমি আমাকে ওই জিমেল অ্যাকাউন্টে কিছু কোশ্চেন থাকলে লিখে পাঠাতে পারো, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আর ওই চ্যানেলে আমি চেষ্টা করব কন্টিনিউ কিছু না কিছু আপলোড করার, ঠিক আছে। যেমন ধরুন আদার্স তোমার যে দাদারা আছে যে এইসব ক্লাস করাবে, সামনে প্ল্যানে আছি যে আমি হয়তো ম্যাথ নিতে পারি, ঠিক আছে। যদি আমি ম্যাথ নিই, কে কে ক্লাস করবা সেটা আমাকে একটু কমেন্টে জানাও। যদি কমেন্টের রেসপন্স ভালো আসে তাহলে আমি যেটা তোমাদের কঠিন মনে হয় অ্যাডভান্স ম্যাথ, সেই অ্যাডভান্স ম্যাথ নিতে পারি, ঠিক আছে, ভেবে দেখবো সেটা। আর রিজনিং একটা দাদা নেবে হয়তো, আর স্ট্যাটিক্স জিকে তো তোমাদের একটা দাদা দিচ্ছে অলরেডি। তো ওই স্ট্যাটিক্স জিকের যেসব নোট হয় সেই নোটগুলো তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। আর এই নাউনেরও পিডিএফ দেওয়ার চেষ্টা করবো বা নোট দেওয়ার চেষ্টা করবো, পিডিএফ তো যেহেতু আপলোড হয় না সেহেতু নোটই দিতে হবে আলাদাভাবে, তো সেই নোটগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর ভাই হ্যাঁ, তুমি রাগ করো না যে মতলব আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, তাকে আমি অনেকক্ষণ হয়তো এসে চ্যানেলে আটকে রাখার পরে, আটকে তো না, চ্যানেলে অ্যাড করার পরে জিমেল অ্যাকাউন্টটা দিই, তার জন্য ভাই তুমি যদি রাগ করো এক্সট্রিমলি সরি আমি, ঠিক আছে, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তুমি আমার ওই জিমেলে মেসেজ করো, ওটা আমার পার্সোনাল জিমেল, আমি তোমার মেসেজের অবশ্যই রিপ্লাই দেবো। আর আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, ঠিক আছে, তুমি ভেবো না যে আমরা কমেন্ট করলে দাদা পড়ে না, ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আমি দেখি যে কারোর কোনো প্রবলেম আছে নাকি, ঠিক আছে, যেহেতু কমেন্ট বেশি আসে না ছোটো চ্যানেল এখনও আমাদের। তো যাই হোক, ওসব কথা বাদ। তো এক্সেপশানে আমরা কিসের এক্সেপশান পাবো এখনটাই আমি কি বললাম যে আমার বইয়ের কভার, ঠিক আছে, আমার বইয়ের কভার এইটার তো মতলব কি এই অ্যাপোস্ট্রফি এস বসে না এটার সাথে, তার জন্য আমরা কি বলে লিখি কভার অফ মাই বুক, ঠিক আছে। তো এক্সেপশানে আমরা এই নন লিভিং থিংসের সাথেই এই অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দেবো, ঠিক আছে। এখন কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেই এক্সেপশানগুলি আমি দেখে নিই, ঠিক আছে। যেমন আমি কিছু ক্লাস আগে মানে লাস্ট মানে 3rd নম্বর ক্লাস, লাস্টের দিক থেকে 3rd নম্বর ক্লাসে আমি শিখেছিলাম পার্সোনিফিকেশন নামে একটা জিনিস হয়, ঠিক আছে, পার্সোনিফিকেশন পার্সোনিফিকেশন নামে একটা জিনিস হয়। তো এখন এই পার্সোনিফিকেশন কী জিনিস যারা জানো না তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। তো আমি ওখানে ডিটেলসে আলোচনা করে রেখেছি, ব্রিফে না, ডিটেলসে আলোচনা করে রেখেছি। তো দেখো পার্সোনিফিকেশন কি বললাম যে নন লিভিং থিংস, যখন আমরা নন লিভিং থিংস is described as if living being, ঠিক আছে। তো যারা পার্সোনিফিকেশন নামে ফার্স্ট টাইম শুনছো নাম, তারা অবশ্যই কিছু এর আগের ক্লাসগুলো দেখো, কারণ আমি বিগত কিছু ক্লাসে আমি এই সব কিছু সম্পর্কে বুঝিয়েছি, ঠিক আছে। পার্সোনিফিকেশন কী জিনিস হয়, কেন হয়, কী কারণে, কোথায় ইউজ করি, আমরা সব কিছু শিখিয়েছি। তো দেখো পার্সোনিফিকেশন, এখন আমরা কি বলছিলাম যে নন লিভিং নাউনের সাথে তো আমরা ব্যবহার করি না, কিন্তু পার্সোনিফিকেশনে আমরা তো নন লিভিং থিংসকেও বা নন লিভিং কোনো জিনিসকেও মানুষের মতো কথা বলি, মানুষের মতো করে ভাবি। যেমন আমি কি বলছিলাম, চাঁদ আমাদের কি হয়, তুমি বলতে মামা, তাই আমি বললাম না ভাই, চাঁদকে আমরা আমাদের মেহবুবার সাথে তুলনা করি, ঠিক আছে, তার জন্য আমরা চাঁদকে মামি বলি। আর চাঁদকে আমরা সবসময় আমাদের কবিতার ভাষায় বা শায়রি, উর্দুতে যে শায়রি হয় সেই শায়রির ভাষায় আমরা সবসময় সুন্দর একটি কন্যা রূপে দেখার চেষ্টা করি চাঁদকে, ঠিক আছে। চাঁদকে আমরা সবসময় মনে করি যে সে একটি নারী শক্তির প্রতীক চাঁদ, ঠিক আছে। তার যেমন সুন্দর রূপ আছে, তেমন সুন্দর স্নিগ্ধ আলো আছে, ঠিক আছে, জোছনা দেয়, ঠিক আছে, মানে চাঁদ আমরা সবসময় আমরা চেষ্টা করি যে চাঁদকে কোনো নারী রূপে পেশ করা বা রিপ্রেজেন্ট করা। যেমন কি বললাম যে চাঁদ
যদিও তো মানুষ না, ঠিক আছে, কিন্তু আমরা চাঁদকে তাও তো মামা বলি, তো সেটাকে আমরা পার্সনিফিকেশন বলেছিলাম। ঠিক আছে, পার্সনিফিকেশন আমি ক্যাটাগরি করেছিলাম যে কি কি ছেলে হলে তার মধ্যে কি কি গুণ থাকবে, মেয়ে হলে তার মধ্যে কি কি গুণ থাকবে, সব কিছু আমি লিখেছিলাম। ঠিক আছে, এইবার এই পার্সনিফিকেশনের সাথে মনে করো এই পার্সনিফিকেশন যদি করি তার সাথে আমরা অ্যাপোস্ট্রপিয়াস বসাতে পারি। ঠিক আছে, কোনো জিনিসের যখনই পার্সনিফিকেশনের যখন আমরা পজিটিভ কেস বসাবো, কি বললাম, পার্সনিফিকেশন করা যায় নাউনগুলো, তার যখন আমরা পজিটিভ কেস করা বসাবো তখন আমরা এস বা ইয়েস যুক্ত করতে পারি, তার সরি এস না, অ্যাপোস্ট্রফি কমা প্লাস এস আমরা জয়েন্ট করতে পারি। বোঝা গেল, এই একটা এক্সেপশন আছে। তারপরে আরও এক্সেপশন দেখাই বা বলি, যেমন আমরা মনে করো টাইমের সাথে যদি কোনো লিভিং পজিশন বসাই বা লিভিং নাউন বসাই, প্লেসের সাথে, তারপরে টাইম, ওয়েট, ডিস্টেন্স আমি লিখি, এক এক করে লিখি। তো মনে করো আমরা লিখলাম যে টাইম, তারপরে অ্যাপোস্ট্রফি এস, এইটা প্লাস লিভিং পজিশন, এটা এল। ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড নাম্বার হচ্ছে কি প্লেস, প্লেসের পরে অ্যাপোস্ট্রফি এস, যদি লিভিং নাউন থাকে তো লিভিং পজিশন, তো কমা কমা দিলাম। থার্ড নাম্বার হচ্ছে টাইম, ওয়েট, ডিস্টেন্স। ঠিক আছে, এইগুলোর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারি, কি টাইম, ওয়েট, ডিস্টেন্স, এইগুলোর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারি। নাউন সে লিভিং হোক বা নন লিভিং হোক, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, পজিশন বসবে অ্যাপোস্ট্রফি এস। নেক্সট আমি কি বললাম, 4 নম্বর দেখো, যদি ইডিয়ম হয়, ঠিক আছে, ইডিয়মস হয়, তাহলেও আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারি। ইডিয়ম হলে তার পিছনে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারি। এখন যারা একদম ইংলিশে নতুন না, তারা জানে না ইডিয়ম জিনিসটা কি। চলো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ইডিয়মের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি বললাম যে স্টোনস থ্রো বলেছে, বা স্টোনস থ্রো এইটা দিলেও হবে। তারপরে ধরে নাও তোমার কি দেবো, স্টোনস থ্রো। ঠিক আছে, চলো আমি ওইটাই দিচ্ছি যে স্টোনস থ্রো। ঠিক আছে, তা এইটা মানে কি, স্টোনস থ্রো মানে হচ্ছে একটি বা আর্ম লেন্থ, ঠিক আছে, ডিস্টেন্স এইটা একটা আছে। তো মনে করো স্টোনস থ্রো আমি দিলাম, অ্যাট স্টোনস থ্রো আমি লিখি। ইডিয়মের একটা এক্সাম্পল দিই, ইডিয়মের একটা এক্সাম্পল যারা জানো না তাদের জন্য, যারা জানো তারা দেখো তাও। ঠিক আছে, যে এক্সাম্পল দিলাম অ্যাট স্টোনস থ্রো, স্টোনস থ্রো। তো দেখো স্টোন তো নন লিভিং থিংস, থ্রোও নন লিভিং জিনিস। ঠিক আছে, তো স্টোনের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করেছি, কিন্তু এইটাকে আমরা ঠিক মনে করি, কেননা এইটা এক্সেপশনের ক্যাটাগরিতে পড়ে ইডিয়ম। ঠিক আছে, ইডিয়মের মধ্যে একটা এক্সাম্পল দিলাম আমি যে অ্যাট স্টোনস থ্রো, মানে হচ্ছে এর লিটারাল মিনিং কি, লিটারাল মানে হচ্ছে আসল মিনিং কি, আসল মিনিং হচ্ছে যে ঢিল ছোড়া, তাই তো লেখা স্টোনস থ্রো মানে হচ্ছে ঢিল ছোড়া, বাট ঢিল কে ছোড়া, ঠিক আছে, ঢিল কে ছোড়া, স্টোনস থ্রো মানে হচ্ছে ঢিলকে ছোড়া। তো দেখো এর লিটারাল মিনিং হচ্ছে ঢিলকে ছোড়া, কিন্তু একে আমরা যেই মিনিং হিসাবে দেখি সেটাকে কি জানো তুমি, সেটা কি জানো, বা কোন মিনিং হিসাবে আমরা দেখি? স্টোনস থ্রো মানে কি ঢিল ছোড়া হিসাবেই দেখি? তুমি বলবে হ্যাঁ দাদা তাই তো হয় হয়তো, কিন্তু ইডিয়মের ভাষায় যদি কোথাও লেখা থাকে অ্যাট স্টোনস থ্রো, তার মানে হচ্ছে তুমি আমার থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো। তার মানে কি, তুমি আমার থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো। দেখো এইটা তোমার হয়তো শোনা শোনা লাগছে এই কথাটা। তোমরা যদি কোনো দিন রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করো, তখনটায় যদি থ্রু ট্রেন বেড়ায় তখন তোমাকে বলে দেবে, অ্যানাউন্স করে দেবে, মাইকিং করে দেবে যে একটি থ্রু ট্রেন 1 নম্বর বা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে, তো তোমরা একটি সেফ ডিস্টেন্স
ধরে রাখো বা তোমরা সেফ ডিস্টেন্সে থাকো, ঠিক আছে। তো তাই তো বলে, তো সেটাই যে অ্যাট স্টোনস থ্রো মানে হচ্ছে উচিত একটা দূরত্ব মেনটেন করে রাখা। ধরে নাও সেটা 1 ফিট হতে পারে, 2 ফিট হতে পারে, ঠিক আছে। আমরা করোনার সময় যখন স্টেশনে গেছি তখন দেখবা এই স্টেশনে এমন কিছু কিছু দূরত্বে এমন সাদা একটা হোয়াইট কালারের গোল বা সার্কেল ড্র করা থাকতো, ঠিক আছে, স্টেশনে। তার মানে কি একটা সার্কেলে একজন মানুষ দাঁড়াবে, তার মাঝখানে মনে করো 1 ফিটের গ্যাপ, আবার 1 ফিট বা 1 মিটারের গ্যাপ ছিল, আবার একটা সার্কেলে একজন, আবার এখানে 1 ফিট বা 1 মিটারের গ্যাপ, আবার একটা সার্কেলে একজন, 1 ফিট বা 1 মিটারের গ্যাপ। তো এইটুকু এই যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অনুযায়ী মানুষ দাঁড়িয়েছে না, বা নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী মানুষ দাঁড়িয়েছে, যে একটা মানুষ 1 মিটার, একটা মানুষ 1 মিটার, একটা মানুষ 1 মিটার। তো এইটাকে আমরা অ্যাট স্টোনস থ্রো ডিস্টেন্স বলি বা অ্যাট স্টোনস থ্রো বলি, যে কোনো কিছুর সাথে একটা উচিত দূরত্ব বজায় রাখা, ঠিক আছে। তো এইটার যেমন লিটারাল মিনিং আমরা ধরি না, এটার এক্স্যাক্ট মিনিং যেটা হয় সেটা আমরা ধরি না, একে আমরা নিজে থেকে কিছু মিনিং বানিয়ে বলি, ঠিক আছে। তো সেই রকম তাকে ইডিয়ম বলে। তো আমি আস্তে আস্তে ওই ইডিয়ম টিডিয়ম সব কিছুর ক্লাস নিয়ে আসবো এই চ্যানেলে একদম ফ্রি অফ কস্টে, ঠিক আছে, ব্ল্যাক বুক থেকে। তো ইডিয়মের ভাষায় ইডিয়মের ক্ষেত্রে যদি কোনো অ্যাপোস্ট্রফি এস থাকে সেটাকে আমরা কারেক্ট বলে মনে করি। বোঝাতে পারলাম? নেক্সট, হ্যাভেনলি বডি। হ্যাভেনলি বডি, হ্যাভেনলি বডি মানে কি? চলো নেক্সট, হ্যাভেনলি বডির সাথে যদি থাকে তাহলে সেটাকে আমরা কারেক্ট হিসাবে ধরি। হ্যাভেনলি বডি, ঠিক আছে। এর সাথে বা সেলেস্টিয়াল বডি লিখতে পারো, সেলেস্টিয়াল বডি, ঠিক আছে, একই জিনিস। হ্যাভেনলি বডিও যা, সেলেস্টিয়াল বডিও তাই। তো এর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস কারেক্ট বলে মনে করি, ঠিক আছে। এখন তুমি বলো দাদা এর সাথে লিভিং পজিশন, এর সাথে আমরা লিভিং পজিশনে বেশি ব্যবহার করি, লিভিং পজিশন, লিভিং পজিশন, ঠিক আছে। তো এর সাথে আমরা লিভিং পজিশনে বেশি ব্যবহার করি। এখন তোমার মাথায় আসতে পারে দাদা হ্যাভেনলি বডি জিনিসটা কি, এটা তো মাথার উপর দিয়ে চলে গেল। তো আমি বলবো দেখো, হ্যাভেনলি বডি বা সেলেস্ট্রিয়াল বডি মানে হচ্ছে এই হ্যাভেনলি বডি যেন আবার আত্মা টাত্মা ধরে নিও না। তো হ্যাভেনলি বডি মানে হচ্ছে তোমার আকাশে যেটা থাকে, আকাশে, আকাশ মানে তুমি মনে করো উল্কাপিণ্ড হতে পারে, চাঁদ, সূর্য, মানে মহাকাশে যা যা ঘুরে বেড়ায়, ঠিক আছে, যেমন চাঁদ, সূর্য, উল্কাপিণ্ড, তারপরে বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন গ্যালাক্সি, ঠিক আছে, বিভিন্ন, তারপরে সোলার সিস্টেম যেইগুলো থাকে সেইগুলোকে আমরা হেভেনলি বডি বা সেলেস্ট্রিয়াল বডি ধরি, ঠিক আছে। তো এর সাথে আমরা লিভিং ক্যাটাগরির নাউন বা পজিশন, এর সাথে আমরা লিভিং পজিশন ব্যবহার করি, যার জন্য আমাদের অ্যাপোস্ট্রফি এসকে আমরা কারেক্ট বলে মেনে নিই, ঠিক আছে। তো এটা হলো এক্সেপশনের একটি পার্ট। যেমন এর একটা এক্সাম্পল দিই আমি আবার, ঠিক আছে, এর একটা এক্সাম্পল কি দেবো, তুমি বলতে পারবে কিছু এক্সাম্পল? তো আমি একটা দিচ্ছি, বাদ বাকি তোমরা জানো, ঠিক আছে। তো আমরা সবসময় চাঁদকে আমাদের মেহবুবার সাথে তুলনা করি। তো মনে করো আমাদের মেহবুবাকেই আমি বলছি যে মুন, মুনস বিউটি, মুনস বিউটি মানে কি চাঁদের সৌন্দর্য। বোঝাতে পারলাম? চাঁদের সৌন্দর্য। তো হ্যাভেনলি বডি বা সেলেস্ট্রিয়াল বডির ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এসকে কারেক্ট বলে মনে করি, যেটা আমি বললাম কি চাঁদের সৌন্দর্য, ঠিক আছে। এইবার এইগুলো তো গেল। তো এইগুলো কি এই যে এক্সেপশনের একটা পার্ট, তাই তো, এক্সেপশনের একটা পার্ট। এক্সেপশন আমি কি বললাম, এক্সেপশনের মধ্যে এক্সেপশন কার হয়, নাউন কেসের পজিটিভ কেসের হয়। নাউনের যে কেসগুলো হয় 6টা ভাগে ভাগ করা হয়, তার মধ্যে যে পজিটিভ কেস, এটা নিয়ে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো এই কেসের মধ্যে এক্সেপশনগুলো কাজ করে। কি কি এক্সেপশন হয় আমি বললাম যে পার্সোনিফিকেশন যেইগুলো আমরা করব সেই সব জিনিসের সাথে অ্যাপোস্ট্রফি এস আমরা যুক্ত করতে পারি। পার্সোনিফিকেশন যাকে আমরা করব তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি, ওকে। এইবার আমরা যদি নন লিভিং থিংস, পার্সোনিফিকেশন মানে কি নন লিভিং থিংসকে ডিসক্রাইব করছি বা বর্ণনা করছি কোনো এক লিভিং বিংয়ের সাথে, তাই তো, তাই তো শিখিয়েছিলাম পার্সোনিফিকেশন। তো তার জন্য যেহেতু আমরা নন লিভিং থিংসকে লিভিং বিংয়ের মতো মনে করছি, যে ওটা জড় বস্তু নয়, ওটাকে আমরা জীবিত বস্তু হিসাবে ট্রিট করছি, সেহেতু
তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি। ঠিক আছে, এবার পার্সনিফিকেশন বাদ দিয়ে এক্সেপশনের আর কি পার্ট আছে? এক্সেপশন আছে কি, কোনো টাইম বাতানো মানে টাইম বলা কোনো নাউন যদি থাকে তখন আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করি। ঠিক আছে, যদি কোনো প্লেস বলা থাকে এবং তার সাথে যদি লিভিং পজিশন বলা থাকে, এর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন মনে করো দিল্লি বা দিল্লি, তোমরা বাংলায় যাকে বলো পিওর বাংলায়, ঠিক আছে, দিল্লি পপুলেশন, কি বললাম, দিল্লিজ পপুলেশন। তাহলে কি, এই যে দিল্লি মানে দিল্লি, এইটা একটা জায়গার নাম তো, প্লেস, এর সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করেছি। কিন্তু দেখো কারণ কি, কারণ একটা লিভিং পজিশনের নাউন বা লিভিং পজিশন যুক্ত করেছি, যে পপুলেশন, জনবসতি। এইটা তো একটা মানে কি, জনবসতি কি জড়বস্তু? তুমি বলবে না দা, জনবসতি জড়বস্তু না, এইটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা পার্ট, যে অনেকগুলো মানুষকে এক জায়গায় যদি আমরা ইকাঠা করে দিই, মানে ইকাঠার বাংলা কি, জোগাড় করে দিই বা এক জায়গায় যদি নিয়ে আসি, তখন তাকে আমরা পপুলেশন হিসাবে জানি, বা হিউজ একটা ক্রাউড, ইংলিশে ক্রাউডও বলে, ঠিক আছে, ক্রাউড হিসাবে চিনি। তো তার জন্য আমরা প্লেসের সাথে যদি লিভিং ক্যাটাগরির নাউন থাকে তাহলে অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করতে পারি। এইবার তাহলে কি, টাইমের সাথে করব, ওয়েটের সাথেও আমরা করতে পারি, ঠিক আছে, ডিস্টেন্সের সাথেও করতে পারি অ্যাপোস্ট্রফি এস, কারণ এইগুলো এক্সেপশনের একটা পার্ট। এর সাথে লিভিং থাক নন লিভিং থাক কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর আমি তোমাকে বললাম যে ইডিয়মের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি। অ্যাট, স্টোনস থ্রো, এই যে স্টোনস আর থ্রো দুটোই আমাদের কি নন লিভিং থিংস, কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এসকে এখানে কারেক্ট মনে করি। তারপরে লাস্ট কি বললাম, যে হ্যাভেনলি বডি বা সেলেস্টিয়াল বডি, এর সাথেও আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করি যখন তার সাথে লিভিং ক্যাটাগরির পজিশন থাকবে। যেমন আমি কি বললাম, যে মুনস বিউটি, সৌন্দর্য, এটা তো একটি জীবিত বস্তুর জিনিস, ঠিক আছে, জীবিত বস্তুর একটা বাংলা কি বলে, ঐতিহ্য বলতে পারো, ঠিক আছে, জীবিত বস্তুর একটা ঐতিহ্য, সৌন্দর্য বা গুণ বলতে পারো, ঠিক আছে, যাকে আমরা কোয়ালিফাইড বলি, ঠিক আছে, গুণ বলতে পারো, স্টেট, ঠিক আছে, অবস্থা, মানে ঐতিহ্য, বাংলায় পিওর বাংলায় ঐতিহ্য বলো, যে চাঁদের ঐতিহ্য কি, সে সুন্দর, সে স্নিগ্ধ আলো দেয়, ঠিক আছে, তার জন্য আমরা এর সাথে কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহারকে সঠিক মনে করি। নেক্সট, চলো, এখন তুমি বলতে পারো যে দাদা আর কি কোনো কিছুর সাথে হয়? আমি বলবো হ্যাঁ ভাই, আর একটা জিনিস, লাস্ট একটা জিনিস মনে রাখো, যে আমরা এই নন লিভিং নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস লাগাতে পারি যখন তারপরে অ্যাপোস্ট্রফি এস এর পরের নাউনটা লিভিং নাউন হয়। ঠিক আছে, কি বললাম আমি একটু বুঝিয়ে দিই। তো দেখো আমি কি বললাম, যে আমরা নন লিভিং নাউনের সাথেও অ্যাপোস্ট্রফি এসকে কারেক্ট মনে করি যখন তারপরে লিভিং ক্যাটাগরির নাউন বা পজিশন বসে। ঠিক আছে, তো এক্সাম্পলের আর একটা পার্ট আমি স্টার মার্ক করলাম, যে নন লিভিং থিং, এখানে লিখলাম নন লিভিং নাউন, নন লিভিং নাউন, এর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস জয়েন্ট করতে পারি। ঠিক আছে, কখন, যখন এর পরেরটা লিভিং ক্যাটাগরির নাউন আসবে, লিভিং ক্যাটাগরির নাউন আসবে, ঠিক আছে, বা তুমি বলতে পারো যে লিভিং ক্যাটাগরির পজিশন আসবে, মানে যেইগুলো মানুষের জন্য বা জীবের জন্য হয়, তৈরি হয়েছে, ঠিক আছে, তাকে আমরা লিভিং ক্যাটাগরির পজিশন বলে থাকি। ঠিক আছে, তাহলে কি নন লিভিং নাউনের সাথে কখন অ্যাপোস্ট্রফি এস বসবে, যখন লিভিং ক্যাটাগরির নাউন বা পজিশন আমরা বসাবো তখন বসবে। ঠিক আছে, তো তোমরা দেখে নাও, যে এক্সাম্পল দিচ্ছি আর কি, এক্সাম্পলটা দেখে নাও তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম প্লেসের সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিভিং ক্যাটাগরির নাউন বসিয়ে। তো আমি কি বললাম, আরেকবার দিচ্ছি এক্সাম্পল, ইজি একটা এক্সাম্পল, ঠিক আছে, তো কি বললাম, দিল্লি পপুলেশন, তাই তো দিলাম, দিল্লি পপুলেশন। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমরা দিল্লির সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি। তারপরে দেখো চায়না
চায়নার সাথে অ্যাপোস্ট্রফি এস দেবো, কালচার। তার মানে চায়নার কালচার, ঠিক আছে, বা রীতিনীতি বা সংস্কৃতি, ঠিক আছে। এই সংস্কৃতি কি জড়বস্তুর জন্য তৈরি হয়েছে? তুমি বলবে না দাদা, ওখানকার মানুষরা তৈরি করেছে এই সংস্কৃতি, ঠিক আছে। তারপরে লিখতে পারো যে চায়নার মাউন্টেন্স, ঠিক আছে। এটা হয় না, ঠিক আছে, তো মাউন্টেন্স অফ চায়না হবে, ঠিক আছে। আমি দিলাম যে দিওয়ালি ভ্যাকেশন, ঠিক আছে, দিওয়ালিজ ভ্যাকেশন, সরি এখানে এস দিইনি, দিওয়ালিজ ভ্যাকেশন। এখন তুমি বলো, দিওয়ালি আমরা তো কার্তিক মাসে, ঠিক আছে, কালী পুজোর সময় মানাই, ঠিক আছে, কালী পুজোর সময় আমরা দিওয়ালি, মানে আমরা তো কালী পুজো মানাই বাঙালিরা, কিন্তু বাইরের স্টেটে যেখানে নন বাঙালি থাকে সেখানে দিওয়ালি মানায়, ঠিক আছে, দিওয়ালি। তো তার যে ছুটি, ভ্যাকেশন মানে ছুটি, ঠিক আছে, ভ্যাকেশনের বাংলা হলো ছুটি। তো এই ছুটি কারা নেয়? কোনো জড়বস্তু, কোনো ধরো না স্মার্ট বোর্ড আছে একটা স্টুডিওতে, এখন ওই স্টুডিওর স্মার্ট বোর্ড কি বলছে, এই দিওয়ালি চলে এসেছে, আমার ছুটি লাগবে, আমি আর কয়েকদিন চলবো না, আমি আর কাজ করব না। তো সেটা কি কোনো দিন হয় সম্ভব? তো তুমি বলবে না দাদা এটা তো সম্ভব না, তার মানে ভ্যাকেশনে তো মানুষই নাই, তার মানে এইটা কারেক্ট, ঠিক আছে, এইটা কারেক্ট। চলো, তো বোঝাতে পারলাম আমি এইগুলো? যদি বোঝাতে পারি তাহলে ভালো, আর যদি না বোঝাতে পারি তাহলে আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। চলো আরও কিছু এক্সাম্পল দিই, পুরো সব কটা মানে বুঝিয়ে দেওয়ার জন্য এক্সেপশনের পার্ট, ঠিক আছে। দুটো একটা এক্সাম্পল আমি এক্সট্রা দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তো দেখো এক্সাম্পল দিচ্ছি, তুমি জাস্ট বলো হবে কি হবে না, আর যদি না হয় কী কারণে হবে না, আর যদি হয় কী কারণে হবে, সেটা তুমি মনে মনে বলো, মানে জোরে জোরেই বলো, মনে করো আমি তোমার পাশে বসে আছি, ঠিক আছে। তো এক্সাম্পল আমি দিই, ইন্ডিয়াস সিটিজেন্স, ঠিক আছে। সেকেন্ড এক্সাম্পল দিলাম ইন্ডিয়াস বর্ডার, ঠিক আছে। থার্ড নাম্বার দিই 1 days leave, fourth number দিই নিউ ইয়ার পার্টি, ফিফথ নম্বর, তাই তো, ফোর্থ নম্বর হলো, ফিফথ নম্বর হচ্ছে চাইনাস রিভার, ঠিক আছে। সিক্সথ নম্বর হচ্ছে জয়পুর লেকস, তারপরে আ টন অফ ওয়েট, তারপরে অ্যাট আর্ম লেন্থ, ঠিক আছে। তো এইটুকু, এই কয়টা এক্সাম্পল দিই, তার মধ্যে সব চলে আসবে, বুঝে দিতে পারবো। দেখো আগে নিজেরা করো, তারপরে দেখো, ভিডিও পজ করো, নিজেরা এই 8টা চেষ্টা করো, যদি হয় তাহলে ভেরি গুড, আর যদি না হয় তাহলে দেখে নাও, ঠিক আছে। তো চলিয়ে শুরু করতে हैं। তো কি বলেছে, ইন্ডিয়াস সিটিজেন, তো বলো ভারতের যত সব জনবসতি আছে সেটা জনবসতি লিভিং ক্যাটাগরির নাউন, তো তুমি বলবে হ্যাঁ দাদা, মানুষকে একসাথে থাকাকেই বা মানুষের একসাথে হওয়াকেই সিটিজেন বলি, তাহলে এটা পসিবল, ঠিক আছে। এবার ইন্ডিয়ার বর্ডার, এখন তুমি বলো বর্ডার কারা তৈরি করে, মানুষে তৈরি করে না প্রকৃতিতে তৈরি করে? তুমি বলবে দাদা প্রকৃতিতে তৈরি তো করে না, মানুষে মারামারি করে যুদ্ধ করে বর্ডার তৈরি করে, বা একটা দেশের সীমানা তৈরি করে, যে আজ থেকে এই সীমানাটুকু আমার, মনে করো এই সীমানাটুকু আমার, এই সীমানাটুকু, এই সীমানাটুকু অন্য দেশের, ঠিক আছে, অন্য দেশের। এইবার এর মাঝখানে যেই বর্ডারটা তৈরি হলো, এই যে এই মাঝখানে যেই আমি দাগ দিলাম, এই জায়গাটা তৈরি হলো ভ্যাকেন্ট প্লেস,
মানে ফাঁকা একটি জায়গা। তো এই জায়গাটি বর্ডার নামে পরিচিতি লাভ করে, ঠিক আছে। তো এই জায়গায় বলে প্রথম দেশ বলে এই বর্ডারের প্রথম সীমানাটুকু আমার, আর দ্বিতীয় দেশ বলে তাহলে লাস্টের সীমানাটুকু আমার। এই মাঝখানে যে ফাঁকা জায়গা এটাকেই আমরা বর্ডার বলি। তো এর এই পাশে প্রথম দেশ যেতে পারবে না, আর এই লাইনের এই পাশে দ্বিতীয় দেশ আসতে পারবে না। তো আমাদের বাড়ির পাশে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আছে, ঠিক আছে, হাঁটা পথ 5 মিনিটের। তো আমরা সচরাচর আমরা যাই, ঠিক আছে, অলমোস্ট প্রত্যেক দিনই যাই ওই বর্ডারে। তো তার জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু আমি তোমাদের বোঝালাম যে মনে করো এইটা একটা দেশ আর এইটা একটা দেশ, এই যে এইটা একটা দেশ, ঠিক আছে, আর আশেপাশে বাগেরা বাগেরা আছে। তো এই যে যেই ফাঁকা জায়গা, ভ্যাকেন্ট প্লেস বা ফাঁকা জায়গা, ঠিক আছে, তো এই জায়গাকে আমরা বর্ডার নামে চিনি, ঠিক আছে, যে দুটো দেশের সীমানার মাঝখানের অঞ্চল, ঠিক আছে। তো এবার বলো, এই যে এই এ নম্বর দেশ আর বি নম্বর দেশ নিজে কি তৈরি করেছে এই বর্ডার? তুমি বলবে না দাদা, দেশ কিভাবে তৈরি করবে? তো এই দেশের জনগণ মিলে ফিক্স করেছে যে আমরা এই লাইনের এই পাশে আর যাবো না, আর বি নম্বর দেশও বলেছে যে আমরাও এই লাইনের এই পাশে আর যাবো না কোনোভাবে, ঠিক আছে। তার মানে এই বর্ডারও তো মানুষে তৈরি করেছে, তার জন্য এটা পসিবল, ঠিক আছে, এইটা পসিবল। এর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি। এবার 1 ডেজ লিভ, এখন আমি তোমাদের এক্সাম্পল দিলাম না দেওয়ালি ভ্যাকেশন, এখানে যে লিভ কারা নেয়, মানুষে নেয় নাকি কোনো যন্ত্রপাতি? যে আজকে আমার বাইক বলছে আমি তোর সাথে 365 দিনই চলি, আজকে চলবো না, আজকে আমার ভালো লাগছে না, মুড নেই আমার। তো তুমি বলবে না দাদা বাইক তো এরকম বলবে না, হয়তো বাইক খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এরকম তো বলবে না ডাইরেক্ট, তাই না? বা বলবে কীভাবে, তার তো কোনো কিছুই নেই সেরকম। তার মানে এটাও পসিবল। এবার দেখো নিউ ইয়ার পার্টি, ঠিক আছে, এই পার্টি কারা করে? মানুষে করে, কোনো প্রবলেম নেই। চায়নাস রিভার, এখন তুমি বলো যে চায়নার যে নদী, ঠিক আছে, চায়নার যে নদীগুলো তৈরি হয়েছে সেইগুলো কি চায়নার সিটিজেন করেছে বা মানুষজন করেছে? তুমি বলবে না, তার মানে এইটা পসিবল না। তাহলে এইটাকে চেঞ্জ করে আমরা কি করব? রিভার, ঠিক আছে, রিভার্স অফ চায়না, ঠিক আছে, রিভার্স অফ চায়না। এখন দেখো একটা জিনিস, চায়নাস রিভার্স, ঠিক আছে, এই এস আর এই এস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, জানো কি? এই এস মানে হচ্ছে বহু বচন, ঠিক আছে, চায়নাতে কি একটা নদী? তুমি বলবে না দাদা একটা নদী আবার কিভাবে সম্ভব? তো চায়নাতে অনেক নদী, ঠিক আছে, চায়নাতে অনেক নদী, ওর জন্য এটা হলো রিভার্স, মানে হচ্ছে অনেকগুলি নদী। আর এইটা এই এস এর মানে কি? চায়নার পজিশন পাচ্ছে, এই নদীগুলি কার? চায়নার। আমি আগের দিন বলেছিলাম না এই পেনটি কার? তুমি বলবে দাদা তোমার। তার মানে এই নদীগুলি কার? তুমি বলবে দাদা চায়নার। তো এই রিভার্সের জন্য এই রিভার্স তো থাকছেই, এই অ্যাপোস্ট্রফি এসের জন্য অফ বসছে, আর চায়না তো পরে বসে যাবে, ঠিক আছে। এবার দেখো চায়নাস রিভার যদি না হয় তাহলে জয়পুরের লেক কিভাবে হবে? তার মানে এটাও সেমভাবে তোমরা চেঞ্জ করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, এর অ্যান্সার কী হবে। তো লাস্টের আগেরটা আ টনস ওয়েট, তো আমি কি বললাম, এই যে এক্সেপশনের ক্ষেত্রে দেখো আমি লিখিয়েছি, আগের পেজে তুমি করো, আমার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তো আগের পেজে দেখো আমি লিখিয়েছি যে টাইম, ওয়েট, ডিস্টেন্স এইগুলোর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি। তারপরে আমাদের দেখার দরকার নেই যে লিভিং ক্যাটাগরির নাউন আছে নাকি নন লিভিং ক্যাটাগরির নাউন আছে। তো এই দেখো ওয়েট, আর ওয়েটের আগে দেখো একটা নিউমেরাল সংখ্যা বা নিউমেরাল দেওয়া রয়েছে বা সংখ্যা দেওয়া রয়েছে, যে 1 টন মানে হচ্ছে 1000 কেজি ওয়েট, ঠিক আছে। তো এর জন্য এটা পসিবল যে আমরা এক্সেপশনের দেখো একদম 3rd নম্বরটাই লিখেছি যে টাইম, ওয়েট, ডিস্টেন্সের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি। আর 4th নম্বরে দেখো লিখেছি যে ইডিয়ম, দেখো এখানে একটা ইডিয়ম ব্যবহার করেছি আমি। যারা পড়েছো তারা জানো, ব্ল্যাক বুক যারা একটু ফলো করো তারা জানো যে ইডিয়ম কী জিনিস বা ইডিয়ম কি, এইটা দেখেই বোঝা গেছে যে এটা ইডিয়ম, তার মানে এটা কারেক্ট আছে। আর যারা জানো না তাদের আমি কেবলই বোঝালাম যে অ্যাট স্টোনস থ্রো, বুঝলাম তো, অ্যাট স্টোনস থ্রো ওর মানেও যা, এই অ্যাট আর্মস লেন্থ এর মানেও সেম টু সেম, ঠিক আছে, যে একটি নির্দিষ্ট দূরত্ব বরকরার রাখনা মানে হচ্ছে একটি নির্দিষ্ট দূরত্ব জারি রাখা। আমি যেমন প্ল্যাটফর্মের এই যে প্ল্যাটফর্মের এক্সাম্পল দিয়েছিলাম না করোনার সময়, যে এই যে নির্দিষ্ট একটি দূরত্ব রয়েছে, ধরুন 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, এই 1 মিটারের অন্তর অন্তর একজন করে মানুষ দাঁড়িয়ে থাকতো আগে, যখন তাই করোনা পুরো পিকে ছিল, ঠিক আছে, 2020-21 সালের কথা। চলো নেক্সট, কমেন্ট হলো, চলো নেক্সট। এইবার এইটুকু গেল 1 নম্বর, ঠিক আছে, মানে এক্সেপশনের দিক থেকে 1 নম্বরের দিকে গেল।
এইবার আমরা সেকেন্ড নম্বর থেকে করি, ঠিক আছে? সেকেন্ড নম্বর এক্সেপশন হলো 1 নম্বর পজিশনের, ঠিক আছে? এইবার সেকেন্ড নম্বর দেখো, এইবার তোমাদের একটা জিনিস তোমরা যেটা বাস্তবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তোমাদের সেই জিনিসটা একটু শেখাই, ঠিক আছে? এইবার তোমাদের একটু মজা আসতে পারে, আবার একটু কষ্ট হতে পারে, ফার্স্ট টাইম শিখছো যেহেতু, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে বলি যে কি শেখাবো এই সেকেন্ড নম্বর রুলসে, ঠিক আছে? কি শেখাবো? ফার্স্ট নম্বর রুলস বোঝা গেল যে কোথায় অ্যাপোস্ট্রফি এস বসবে, তো তুমি বলবে দাদা হ্যাঁ বোঝা গেল, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড নম্বর রুলস শিখবো, ঠিক আছে? সরি ডিয়ার অ্যাসপারেন্ট, তো একটু মেসেজ চলে এসেছিলো একটা এমার্জেন্সি, যার জন্য আমি ভিডিওটা পজ করতে বাধ্য হলাম। চলো কোনো সমস্যা নেই, চলো আমরা 2 নম্বর কেস দেখি, বা এই অ্যাপোস্ট্রফি এসের ক্ষেত্রে 2 নম্বর কোনো রুলস যদি থাকে সেটা আমরা জানি, বা সেকেন্ড রুলস নামে কোনো রুলস থাকলে সেটা আমরা জানার চেষ্টা করি যে আমাদের আর কি জানতে হবে অ্যাপোস্ট্রফি এসের ক্ষেত্রে। তো দেখো এই রুলসটা তুমি দেখবে, দেখার পরে গুগল করবে, ঠিক আছে? গুগল করার পরে দেখবা যে 70-75% অ্যান্সার ভুল আসবে। তখন তুমি মজা পাবে যে দাদা তুমি আমাদের কি শিখিয়েছো এটা, ঠিক আছে? মানে এত আমি গুগলের ভুল ধরে দিচ্ছি, ঠিক আছে? তো এইটা দেখে তোমার যদি ভালো না লাগে তখন তুমি আমাকে বলবা, ঠিক আছে? চলো সেকেন্ড নম্বরটা বোঝাই, ঠিক আছে? তো দেখো একটা জিনিস, তোমরা বলো যে কোনো কিছু উচ্চারণ করার সময় আমাদের লাস্টে দন্তের স আসে এমন কোনো শব্দ বলতে পারবা যে দন্তের স আসে? তো তুমি বলতে পারবা হ্যাঁ দাদা আমি পারবো, ঠিক আছে? যেমন আমি বললাম যে প্যারিস, কি বললাম? প্যারিস, তাই তো? এইটার লাস্টে দন্তের স আসে তো, ইয়েস অর নো? তুমি বলবা ইয়েস দাদা আসে, ঠিক আছে? তো সেমন মনে করো এখানে আমি জাস্ট লিখি তারপরে তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? যে এসের সাউন্ড যদি আসে, এসের সাউন্ড কী কী হতে পারে? এস মানে হচ্ছে দন্তের স হতে পারে, তাই তো? তালবস্য হতে পারে, সরি তালবস্য একার না, আর পেট কাটা মধ্যাংশ হতে পারে। ব্যাস এই তিনটার বাইরে কি এসের সাউন্ড আসে? তুমি বলবে না দাদা এই তিনটার বাইরে তো আর সম্ভব না, ঠিক আছে আসা। তো এই এসের সাউন্ড আসার এখন দন্তের স, তালবস্য আর পেট কাটা মধ্যাংশ। এখন আমরা দেখি ইংলিশে কি কি মানে ওয়ার্ড আমরা লিখি বা কি কি স্পেলিংয়ের আমরা লিখি, লেটার লিখি, যার কারণে দন্তের স, তালবস্য বা পেট কাটা মধ্যাংশ আসে। তো সেইগুলো আমরা লিখি, ঠিক আছে? এসের সাউন্ড আসার জন্য, এস না এসের সাউন্ড আসবে, ঠিক আছে? এর জন্য আমরা লিখি যে এস, শুধু এস হলে এসের সাউন্ড আসে। যদি আমরা এইচ লিখি তাহলে দন্তের স সাউন্ড আসে। ই যদি লিখি তাও আমাদের দন্তের স বা পেট কাটা মধ্যাংশ সাউন্ড আসে। সিই এটা লিখলেও আমাদের দন্তের স মানে এসের সাউন্ড আসে। এইগুলো লিখলে আমাদের এসের সাউন্ড আসে। এখন কথা হচ্ছে দাদা এইগুলো জেনে আমি কি করব, আমার কি লাভ আছে? এখন এখন তুমি জাস্ট শেখো না, তুমি তারপরে দেখো তোমার লাভ আছে না লস আছে, তুমি পরে বুঝবে, ঠিক আছে? তো দেখো এসের সাউন্ড নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, মানে আজকে বলতে এখন থেকে আমরা ডিসকাশন করব। তো এসএস সাউন্ড তুমি আগে মুখস্থ করো এটা, যে এসএস সাউন্ড আমাদের কি কি লাস্টে, মানে কোনো ওয়ার্ডের লাস্টের লেটার কোন কোন থাকলে বা কি কি লেটার থাকলে এসএস সাউন্ড আসে। তুমি বললে শুধু যদি এস থাকে মানে এটা হচ্ছে কোনো একটি লেটার, কোনো একটি ওয়ার্ড এর লাস্ট লেটার হয়তো এস থাকতে পারে এসএস সাউন্ড আনার জন্য, নয়তো এইচ থাকতে পারে এসএস সাউন্ড আনার জন্য, নয়তো ই থাকতে পারে, নয়তো সিই থাকতে পারে। তো এইগুলো দিয়ে আমাদের, যেমন আমি একটা শব্দ বললাম যে সেন্টেন্স, থাকে লাস্টে, ঠিক আছে? সেন্টেন্স, দেখো সেন্টেন্সের সাথে এস উচ্চারণ হচ্ছে তো একদম লাস্টে, সেন্টেন্স সেন্টেন্স, ঠিক আছে? তো ওই রকম যে তোমাকে বুঝতে হবে যে সাউন্ডের উপরে বেস করে আমাদের এইবার কি বলবো অ্যাপোস্ট্রফি কমা আমরা বসাবো। তো আগেরগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তুমি এইগুলো বোঝার চেষ্টা করো যে কখন দাদা এই অ্যাপোস্ট্রফি এসের সাথে এসের সাউন্ডের কি সম্পর্ক। তো আমি বলবো দাদা হিউজ, মানে ভাই হিউজ একটি সম্পর্ক বা রিলেশন আছে। তো দেখো 1 নম্বর আমি একটা 1 নম্বর আগে
রুলস লিখি, তারপরে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি, তোমাদের গোপালদা তো আছে নাকি? তো লিখলাম যে নাউন, ঠিক আছে? এইটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এসের সাউন্ড আসুক, ঠিক আছে? এসের সাউন্ড আসুক বা না আসুক কোনো প্রবলেম নেই, আমরা অ্যাপোস্ট্রফি এস এর সাথে বসিয়ে দেবো, ঠিক আছে? এসের সাউন্ড আসুক বা না আসুক, আমরা অ্যাপোস্ট্রফি এস কে বসিয়ে দেবো নাউন পজিশনের সাথে। ঠিক আছে? তো আমি কি বললাম, যখন কোনো নাউন যদি সিঙ্গুলার হয়, এইবার এসের সাউন্ড আসুক বা না আসুক, কি বললাম, যখন কোনো নাউন সিঙ্গুলার, ঠিক আছে? কোনো নাউন সিঙ্গুলার, এইবার এর এসের সাউন্ড আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না, আমি অ্যাপোস্ট্রফি এস চোখ মুখ বন্ধ করে বসিয়ে দেবো, ঠিক আছে? এখন তুমি বলো দা এক্সাম্পল দাও, আমি বলবো অবভিয়াসলি ভাই কেন দেবো না, এক্সাম্পল, ঠিক আছে? ইজি। তো এক্সাম্পল হিসাবে আমি কেবল কি একটা নাম বললাম, তুমি বলো এস এর সাউন্ড আসছে, তো আমি বললাম দুটো নাম বললাম, একটা হলো সেন্টেন্স, একটা হলো প্যারিস, ঠিক আছে? তো আমি প্যারিসতে বোঝাচ্ছি যে প্যারিস, PARIS। দেখো এইখানে প্যারিস বানানে দেখো লাস্টে এস আছে, এখন তুমি বলো এই প্যারিস কি প্লুরাল, ইয়েস অর নো? তুমি বলবে না দাদা এটা প্লুরাল না, এটা একটি জায়গার নাম। তো কোনো কিছু নামের ক্ষেত্রে আমাদের লাস্টে যাই আসুক না কেন সেটা প্লুরাল হবে তার কোনো মানে নেই, তাই তো? তো এর জন্য এটা যেহেতু সিঙ্গুলার, সেহেতু আমি কি বললাম, নাউন যদি সিঙ্গুলার থাকে তাহলে লাস্টে এস এর সাউন্ড আসুক বা না আসুক তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমরা যদি পজিশন বসাতে চাই তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ডাইরেক্ট বসিয়ে দেবো, কি বললাম, অ্যাপোস্ট্রফি এস ডাইরেক্ট বসিয়ে দেবো, তাহলে কি প্যারিস কালচার, এখানে লিখলাম কালচার। তো আমি কেবলই শিখালাম যে এই যে চাইনাস রিভার, ঠিক আছে? এটা হয় না, রিভার অফ চায়না হয়। আমি চাইনাস কালচার শিখেছিলাম এর আগের পেজে। তো কালচার কাদের নিয়ে তৈরি হয়, তুমি বলো দাদা মানুষের নিয়ে তৈরি হয়, যার জন্য আমরা এখানে প্যারিস কালচারকে সঠিক মানবো, ঠিক আছে? তো আমি কি বললাম, যদি সিঙ্গুলার নাউন থাকে তার সাথে এসের সাউন্ড থাক বা না থাক, প্যারিস শব্দে দেখো এসের সাউন্ড আসছে, তাই তো? প্যারিস শব্দে এসের সাউন্ড আসছে, যা আসে আসুক কোনো সমস্যা নেই যদি নাউন সিঙ্গুলার হয়। এই যে নাউন তো সিঙ্গুলার, তো কিসের কালচার, তুমি বললে প্যারিসের কালচার, ঠিক আছে? তো তার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দেবো। এইবার এতক্ষণে আমি জাস্ট শিখছিলাম যে অ্যাপোস্ট্রফি এস কোথায় বসবে, তাই তো? যে অ্যাপোস্ট্রফি এসে বসার শর্ত কি, লিভিং নাউনের সাথে বসবে নাকি নন লিভিং নাউনের সাথে বসবে? তুমি বললে দাদা লিভিং নাউনের সাথে বসবে। তারপরে আমি বললাম যে তাহলে এক্সেপশন জানো যে নন লিভিং নাউনের সাথেও অ্যাপোস্ট্রফি এস বসে। এবার তুমি তো শিখলে যে কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি এস বসে, এইবার তুমি জাস্ট কারেক্ট করো, মানে যে তুমি যতটুকু শিখলে, বা তুমি মনে করো আমি তোমাদেরকে এতক্ষণ একটা দা বানানো শেখালাম, কথা বোঝো আগে, আমি মনে করো তোমাকে একটা দা বানানো শেখালাম, এইবার তুমি ওই দা দিয়ে বা কুরুল দিয়ে, মনে করো একটা কুরুল বানানো শেখালাম, ওই কুরুল দিয়ে তুমি যখন কোনো কিছু কাটবে, ঠিক আছে? মনে করো একটা গাছের গুঁড়ি কাটা রয়েছে, ওটাকে তুমি ফারাই করবে ওই কুরুল দিয়ে, সাপোজ তোমাকে শুধু কুরুলই দেওয়া হলো, এইবার ওই কুরুলে যে ধার দিতে হবে না, সেই ধার দেওয়া শেখাচ্ছি আমি, ঠিক আছে? তো কি বললাম, যে অ্যাপোস্ট্রফি এস এর আগে, মানে যদি নাউন সিঙ্গুলার হয় এবং তার সাথে লাস্টে যদি এস থাকে বা না থাকে কোনো সমস্যা নেই, তাও আমরা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দেবো, তো সেটা আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। তো এইটা বসানো সম্ভব, কেননা কালচার আমাদের হিউম্যানের একটা অ্যাটাচমেন্ট থাকে কালচারের সাথে, যার জন্য এটা এইচ মানে হিউম্যান অ্যাটাচমেন্ট মনে করো, ঠিক আছে? বা মানুষ ইনভলভ আছে, যার জন্য আমরা প্যারিসের কালচার বলতে পারি, ঠিক আছে? এইবার তুমি বলো তাহলে যেহেতু এস আছে, এই যে প্যারিসে এস আছে, তারপরেও আমরা এস বসাচ্ছি, ঠিক আছে? এইবার তুমি একটা বলো যেটা এস নেই, আমি বললাম ঠিক আছে নো প্রবলেম। আমি আগের দিন বলেছিলাম না যে অনুষ্কাস ফাদার, ঠিক আছে? ওর বদলে তো কাস কেমন একটা হচ্ছে, তো আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি যার লাস্টে এস নেই, ঠিক আছে? তো আমি কি বললাম, কারণ, ঠিক আছে? কারণের বাবা যদি বোঝাতে চাই, KARAN, ঠিক আছে? কারণ বানানো ভুলে গেছি, যাই হোক, কারণের বাবা যদি বোঝাতে চাই, কারণস ফাদার, ঠিক আছে? তাহলে তো এখানে কোনো প্রবলেমই নেই, লাস্টে এস নেই কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দেবো কারণ নাউন সিঙ্গুলার হিসাবে আছে। তো এইটা আশা করি বোঝাতে পারলাম যে লাস্টে
স মানে দন্তের স তালবাসা বা পেট কাটা দন্তের স, স স স, ঠিক আছে। তো এই তিনটে সাউন্ড যদি আসে বা লাস্ট ওয়ার্ড কোনো ওয়ার্ডের লাস্ট লেটার যদি এস, এস এইচ, এস ই, সিই যদি থাকে, তাহলে আমাদের অ্যাপোস্ট্রফি এস বসবে কখন, যখন নাউন সিঙ্গুলার হবে। যখন প্লুরাল হবে তখন কি হবে সেটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে। তো নাউন সিঙ্গুলার থাকলে তুমি বুঝলে তো যে কোনো কিছু কোনো শব্দের শেষের ওয়ার্ড যদি স উচ্চারণ করে তাও আমরা অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দেব। জাস্ট এইটা ভাই একটু ওটা মাথা মানে নষ্ট করার মতো আছে নিয়ম, তো আমি যতটা পারছি সিম্পলিফাই করার চেষ্টা করছি, ঠিক আছে। তো তাও যদি না হয় ভাই একটু রিভাইজ করো, ঠিক আছে, 2-3 বার ভিডিওটা দেখবে, অবশ্যই ক্লিয়ার হবে, আমি গ্যারান্টি দেবো, ঠিক আছে। তো আমি কি বললাম যে অ্যাপোস্ট্রফি এস কখন বসবে, যখন নাউন সিঙ্গুলার হবে এবং তার শেষে যদি স্বর উচ্চারণ আসে তাও বসবে অ্যাপোস্ট্রফি এস, যদি না আসে তাও বসবে অ্যাপোস্ট্রফি এস। আমি দুটোরই এক্সাম্পল দিলাম। প্যারিসে দেখো স্বর উচ্চারণ আসে স স স, এসের উচ্চারণ আসছে এই যে এই স্বর উচ্চারণ আসছে স, দন্তের স, ঠিক আছে, নাকি পেট কাটা দন্তের স, ওটা স তালবাস স আর দন্তের স, ঠিক আছে। তো এই স্বর উচ্চারণ আসছে স নাকি তালবাস স, যাই হোক হবে, এই এসের উচ্চারণ আসছে। তো প্যারিসে যেমন এসের উচ্চারণ আসছে তার সত্ত্বেও আমরা অ্যাপোস্ট্রফি এস বসালাম, কারণ নাউন সিঙ্গুলার আছে। প্যারিস তো আমাদের একটাই পৃথিবীতে, ঠিক আছে, প্যারিসের কালচার, ঠিক আছে, ওইটা একটাই, যার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস বসালাম। কিন্তু দেখো কারণ এর সাথে স্বর উচ্চারণ আসছে না, কারণ নর উচ্চারণ আসছে, কারণ কারণ, ঠিক আছে, কারণ, দেখো নর উচ্চারণ আসছে কারণ, কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো, কারণের সাথেও অ্যাপোস্ট্রফি এস বসাবো, যেহেতু কারণের বাবার সম্পর্কে বলা হয়েছে বা কারণ একটি লিভিং নাউন, তার জন্য। তো আমি তো বুঝিয়ে দিয়েছি অ্যাপোস্ট্রফি এস কখন বসবে কখন বসবে না। এখন শর্ত হচ্ছে যে কখন অ্যাপোস্ট্রফি এস আগে বসবে নাকি এসের পরে অ্যাপোস্ট্রফি বসবে, এইটা আমি শিখাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো তুমি এখনও বুঝতে পারছো না, এবার আমি সেকেন্ড, এটা তো 1 নম্বর গেল, নাউন যখন সিঙ্গুলার থাকবে। এবার দেখো নাউন যখন প্লুরাল থাকবে, এইবার তুমি মজা পাবে, দেখো চলো, নাউন যখন প্লুরাল থাকবে, ঠিক আছে, তো আমি কি বললাম, নাউন প্লুরাল থাকবে, প্লুরাল নাউন বা নাউন যখন প্লুরাল থাকবে, ঠিক আছে, তখন এসের সাউন্ড যদি আসে, ঠিক আছে, এইবার ভালো করে মনে রাখবা, আমি কালো কালে দেখছি, নাউন যখন, কি লিখছি ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে আমার, যাই হোক, তো দেখো আমি কি বললাম, নাউন যখন প্লুরাল থাকবে তখন যদি এসের সাউন্ড আসে, আমি লিখি এস সাউন্ড, ঠিক আছে, এইটা যদি আসে তাহলে কি হবে, আর যদি এসের সাউন্ড না আসে তাহলে কি হবে, দেখো এইটা আমি শিখাই যে নাউন যদি প্লুরাল থাকে, এতক্ষণ সিঙ্গুলার শেখাচ্ছিলাম, এই যে এতক্ষণ সিঙ্গুলার শেখাচ্ছিলাম, কিন্তু এইবার শেখাচ্ছি প্লুরাল, নাউনের প্লুরাল ভার্সন। দেখো নাউন যদি প্লুরাল হয় আর প্লুরাল ভার্সনে থাকাকালীন যদি নাউনের লাস্টে এসের সাউন্ড আসে, ঠিক আছে, তাহলে আমরা কি বসাবো জানো, এটা ভালো করে স্টার দিয়ে লিখে রাখো, তাহলে আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমা বসাবো। কি বললাম, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমা বসাবো, এস বসাবো না, প্লাস পজেশন নাউন, প্লাস বা নাউন পজেশন, যাই হোক একই বিষয়, পজেশন নাউন, নাউন পজেশন একই বিষয়, ঠিক আছে। কি বললাম আমি ভাই, এইটা ভালো করে খেয়াল করো, নাউনের, নাউন যদি প্লুরাল হয়, নাউন যদি প্লুরাল হয় এবং নাউনের শেষে যদি এসের সাউন্ড আসে, নাউন যদি প্লুরাল হয় এবং শেষে যদি এসের সাউন্ড আসে, তাহলে আমরা জাস্ট ইনভার্টেড না, অ্যাপোস্ট্রফি কমা বসাবো, তার সাথে এস বসানোর কোনো দরকার নেই। আর নাউন যদি প্লুরাল হয় আর এসের সাউন্ড যদি না আসে, এতক্ষণ তো শিখলাম এসের সাউন্ড যদি আসে, এইবার বলছি কি এসের সাউন্ড যদি না আসে তাহলে আমরা কি করব জানো, তাহলে কিছু করব না, আগের মতো জাস্ট অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস বসিয়ে তারপরে নাউনের পজিশন বসিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা আবার যেন কনফিউজ হয়ে যাও না যে দাদা এখানে নাউন পজিশন বললে এখানে পজিশন নাউন বললে, ভাই দুটোই এক, কোনো প্রবলেম নেই, দুটোই এক, তুমি যা বলো বলো, কোনো সমস্যা নেই, তুমি বোঝো,
ঠিক আছে, আর কিচ্ছু দরকার নেই। দেখো আমি এক্সাম্পল দেব, বোঝা গেল, আমি এক্সাম্পল দেব। তো দেখো আর একবার আমি বুঝিয়ে দিই, তারপরে আমি এক্সাম্পল দিচ্ছি। আরে আমি তো আছি ভাই, অত চিন্তা করছো কেন তুমি? দেখো নাউন যদি প্লুরাল হয়, নাউন যদি প্লুরাল হয় এবং প্লুরাল হওয়ার পরে ধরো নাও নাউন, একটা নাউন লিখলাম আমি গার্ল, ঠিক আছে, এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হোক। নাউন মনে করো আমি একটি লিখলাম গার্ল, ঠিক আছে, গার্ল মেয়ে, ইজি এক্সাম্পল আমি লিখলাম গার্ল। তো এইটা তো সিঙ্গুলার, ঠিক আছে, এইটা তো সিঙ্গুলার। এবার একে আমি প্লুরাল করব, তো প্লুরাল করার জন্য আমার তো এস যুক্ত করতে হবে, যে গার্লস, গার্লস, ঠিক আছে। এইবার দেখো আমার নাউন প্লুরাল হয়েছে গার্লস, ঠিক আছে। এবার আমার নাউনের সাথে এস এর সাউন্ড আসছে কি, এই প্লুরাল নাউনের সাথে এস এর সাউন্ড আসছে গার্লস, হ্যাঁ দাদা আসছে গার্লস, তুমি উচ্চারণ করো না গার্লস, গার্ল, যা বলবা গার্লস, ঠিক আছে। তো এস এর সাউন্ডটা আসছে, যদি এস না থাকতো তাহলে একটি মেয়ে হতো, এস আছে অনেকগুলি মেয়ে, তার মানে নাউন প্লুরাল হয়েছে যে অনেকগুলি মেয়ে, এবং অনেকগুলি মেয়ে বোঝানোর জন্য আমাদের এস এর সাউন্ড আনতে হয়েছে বা এস বসাতে হয়েছে একটা, কি বললাম গার্লস। এইবার এর সাথে যদি পজিশন বসাই, এর সাথে আমি যদি পজিশন বসাই তাহলে আমরা জাস্ট অ্যাপোস্ট্রফি কমা দেবো। কথা ক্লিয়ার হয়েছে? দেখো নাউনের সাথে, নাউন যদি প্লুরাল হয় এবং তার সাথে যদি অ্যাপোস্ট্রফি কমা, সরি, নাউন যদি প্লুরাল হয় এবং তার উচ্চারণে যদি এস এর সাউন্ড আসে, তখন আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমা বসাবো পজিশন হিসাবে, ঠিক আছে। এখানে লিখলাম গার্লস, হ্যাঁ গার্লস, এখানে কি দেবো বলো, গার্লসের সাথে কি দেবো, রুম দিলাম, রুম, গার্লস রুম, রুম তো হয় না, রুমস দিলাম, গার্লস রুমস, ঠিক আছে, মানে যে মেয়েদের ঘরগুলি, বা শুধু রুমই দাও, মেয়েদের ঘর, মনে করো 5-6টা মেয়ে একটা ঘরে থাকে, ঠিক আছে, গার্লস রুম। কথা ক্লিয়ার হয়েছে? বলো কথা ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি হয়তো এখনটাই এখানে সমস্যা হতে পারে, তো আমি জাস্ট ডেফিনেশনটা বলে দিচ্ছি, তুমি নোট ডাউন করো, আমি লিখছি না, আমি ডেফিনেশন বলি, ঠিক আছে। প্রথমটা ডেফিনেশন বলছি, তো এইটা ডেফিনেশন বলছি, এইটা তুমি লেখো আগে, লেখো যে, বলবো খাতা পেন নিয়ে লেখো, এতক্ষণ তো মনে ফাঁকি মারছিলে, খাতা পেন বের করো নি, এইবার খাতা পেন বের করো ভাই, খাতা পেন না বের করলে ভাই হবে না, কিন্তু শুয়ে শুয়ে দেখলে হবে না, ঠিক আছে। আমার সাথে সাথে একটু খাতা পেন চালাও, তাহলে তোমরা শিখতে পারবে। যদি মনে করো যে দাদা আমি এখন শুয়ে শুয়ে দেখে নি পরে নোট ডাউন করবো, ও ভাই পরে হয় না, সাথে সাথে নোট ডাউন করো, ভালো হবে। তাহলে তুমি এক কাজ করো, পুরোটা দেখো, ভিডিওটা পুরোটা দেখো, তারপরে শুধুমাত্র নোট ডাউন করো, কিন্তু তুমি নোট ডাউন 1 ঘন্টার মধ্যে করবে, ঠিক আছে, 1 ঘন্টা, মানে ভিডিওটা শেষ হবে তার 1 ঘন্টার মধ্যে নোট ডাউন করে নেবে, তাহলে কী হবে, ফ্রিকোয়েন্টলি তোমার পড়া হয়ে যাবে, যার ফলে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখন তুমি শুয়ে শুয়ে পড়ছো, বসে বসে পড়ছো, মানে পড়ার মুড নেই, তাও পড়ার মুড নেই তাও দেখছো, এটা ভালো, কিন্তু তোমার পড়ার মুড আছে কিন্তু শুয়ে শুয়ে দেখছো টেবিলে, সরি বিছনায়, তো এটা ভাই উচিত না, ঠিক আছে। আমি বসে মেহনত করছি বা দাঁড়িয়ে মেহনত করছি, বসে তো নেই, আমি দাঁড়িয়েই মেহনত করছি, ঠিক আছে। এখন বাজে 12টা বাজতে গেল, 11টা 50 বাজে রাত, ঠিক আছে। তো আমি এত কষ্ট করে করছি, তো তুমিও একটু আমার কষ্টের অন্তত তুমি একটু বোঝো, তুমি একটু করার চেষ্টা করো। এটা হয়তো কালকে না পরশুদিন সকালে তুমি পাবে এই ভিডিওটা। আজকে হলো কত, 14 তারিখ, ঠিক আছে, তুমি পাবে হলো 16 তারিখে, 15 তারিখের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, তুমি পাবে 16 তারিখে। তো তোমরা একটু মেহনত করো, তুমি তো 8টার মধ্যে পেয়ে যাবে ভিডিও, বা 9টার মধ্যে পেয়ে যাবে। তো তুমি জাস্ট ভাবো যে তোমার অপোজিট পার্সন রাত 12টার সময় ভিডিও মানে রেকর্ড করে তোমাদের দিয়ে দিচ্ছে, ঠিক আছে। চলো ওইসব বাদ, তো ডেফিনেশন কি দেবো বলো। ফার্স্টের ডেফিনেশনটা দিই যে নাউন যখন, লেখো নাউন যখন প্লুরাল হবে, ঠিক আছে, যে নাউন যখন প্লুরাল হবে এবং তার সাথে, আমি কি বললাম, নাউন যখন প্লুরাল হবে এবং তার সাথে যদি এসের সাউন্ড আসে, লেখো নাউন যখন প্লুরাল হবে এবং তার সাথে যদি এসের সাউন্ড আসে, তাহলে বা তবে আমরা শুধুমাত্র ওই নাউনের সাথে, বা তবে আমরা ওই নাউনের সাথে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমা বসাবো। কি বললাম, নাউন যখন প্লুরাল হবে এবং এসের সাউন্ড আসবে, কি বললাম, নাউন যখন প্লুরাল হবে এবং তার সাথে এসের সাউন্ড আসবে, তখন আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমা বসাবো,
তার পজিশন ব্যবহার করার জন্য, বোঝানোর জন্য, ঠিক আছে। তখন আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমা বসাবো তার পজিশন বসানোর জন্য, ঠিক আছে। এইবার তুমি সেকেন্ডটা লেখো। সেকেন্ডটা আমি কি বলছি যে সেমই হবে অনেকটা। ভাই আমি একটা কথা বলি, আমি যদি 10 বার বলি না 10 রকমভাবে বলা যাবে, ঠিক আছে ডেফিনেশনটা। কারণ আমি কোনো কিছু দেখে পড়াচ্ছি না, বা আমার কাছে কোনো কিছু নেইও পেপার ওয়ার্ক, ঠিক আছে, যে আমি তোমাদের এটা দেখে পড়াচ্ছি না ভাই, আমি আমার মনের থেকে বানিয়ে বলছি ডেফিনেশনগুলো, ঠিক আছে। তো চলো আমি বলছি সেকেন্ডটা এইটা, যে লেখো তাড়াতাড়ি লেখো, যে নাউন যখন প্লুরাল হবে, কি বললাম, নাউন যখন প্লুরাল হবে এবং এসের সাউন্ড আসবে না, লেখো তাড়াতাড়ি, নাউন যখন প্লুরাল হবে এবং এসের সাউন্ড আসবে না, তখন আমরা পজেশন হিসাবে, ঠিক আছে, এই যে POSS দিয়ে দাও, তুমি বোঝা যাবে, তখন আমরা পজেশন হিসাবে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আবার বলছি, নাউন যখন প্লুরাল হবে এবং তার সাথে এসের কোনো সাউন্ড আসবে না, মানে তার শেষে, শব্দটি শেষে এসের কোনো সাউন্ড আসবে না, তখন আমরা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করব। বুঝতে পারলে? শুধু অ্যাপোস্ট্রফি আগেরটাই আর অ্যাপোস্ট্রফি এস পরেরটাই। চলো আমি ফার্স্টের এক্সাম্পল দিলাম যে নাউন একটা কি লিখলাম, গার্ল। এবার এটাকে প্লুরাল করার জন্য এস লিখলাম, যে গার্লস, ঠিক আছে। তাহলে আমাদের এস এর সাউন্ড চলে আসলো, ওর জন্য শুধুমাত্র আমরা অ্যাপোস্ট্রফি কমা অ্যাড করে দিলাম। এবার বললাম মেয়েদের রুম, একটাই রুম, মনে করো 5-6টা মেয়ে আছে, তো মেয়েদের একটা রুম, ঠিক আছে, গার্লস রুম, ঠিক আছে। এইবার আমি দিলাম যে এস এর সাউন্ড আসছে না বাট প্লুরাল, কি বললাম, কোনো নাউনের এস এর সাউন্ড আসছে না কিন্তু সেটি প্লুরাল, তো তাকে কি লিখি, তো আমি দিলাম গার্লসের বদলে দিলাম ওমেন, এটা তো প্লুরাল, ঠিক আছে। এইটা প্লুরাল, কিন্তু ওমেন এর সাথে দেখো এস এর সাউন্ড আসছে না আমাদের, কি বললাম, এই ওমেন তো প্লুরাল একটি নাউন, তো এর সাথে দেখো এস এর সাউন্ড আসছে না, তাহলে আমরা এর পজিশন বসানোর জন্য কি করব, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস অ্যাড করে দেবো। এইবার আমি লিখলাম ওমেন্স রাইটস, ঠিক আছে, ওমেন্স রাইটস, তার মানে কি, মহিলাদের অধিকার। এখন তুমি যারা একদম ফ্রেশার, ঠিক আছে, যারা একদম নতুন, যারা একদম কিছু জানে না, ঠিক আছে, তো আমি তাদের জন্য বলছি, বাদ বাকিরা দেখো, ঠিক আছে, যে ও ম্যান, ঠিক আছে, আর উইম্যান, তো ওম্যান আর উইমেন এই দুটোর মধ্যে পার্থক্য কি জানো, এ আর ই, এই দুটোর পার্থক্য। তো যেটাই এ আছে না, এটা হলো এক বচন, মানে একটি মহিলা, এক বচন। তো এখানে লিখি একটি মহিলা, বোঝা গেল, এক বচন বা একটি মহিলা। আর উইমেন যেটা, সেটা হলো বহু বচন বা অনেক মহিলা, বোঝা গেল। তো যারা কিছু জানো না তাদের জন্য আমি এটা জাস্ট বলে দিলাম, ভাই কিছু জানো না মেন, তুমি ভাই ABCD জানো তো, ব্যাস এটাই আমি খুশি, ঠিক আছে, বাদ বাকি সব আমার দায়িত্বের উপরে ছেড়ে দাও। তো ও ম্যান এটাকে এক বচন বলি, এই যে এর জন্য এ, ঠিক আছে, এটাকে এক বচন বলি বা একটি মহিলা। আর উইম্যান এটাকে আমরা বহু বচন বলি বা অনেক মহিলা। দেখো এখানে আমি WOMEN উইম্যান দিয়েছি, উইমেন্স রাইটস, ঠিক আছে, উইমেন্স রাইটস এটা মানে অধিকার, এই রাইটস মানে সঠিক না, এটার মানে হচ্ছে অধিকার, ঠিক আছে। তো আমরা যখন নাউন ভোকাব ক্লাস করবো না, তখন রাইটস এই সব সম্পর্কে জানবো, গুডস, উডস, তারপরে ওয়াটার্স, ঠিক আছে, এইসব সম্পর্কে জানবো, ডেজার্টস, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে আমরা জানবো। তো এখন আপাতত একটু উত্তেজনা চেপে রাখো, তো তুমি রাইটস মানে অধিকার কীভাবে বলে দিলে, ঠিক আছে। তো ভাই একটু শান্ত হও, আমি অবশ্যই তোমাদের মানসিক অবস্থা বুঝতে পারছি, একদম প্রথম ক্লাস তো, তোমরা মানে প্রথম দিককার আগে কোনোদিন ইংলিশ হয়তো সেভাবে পড়োনি, তার জন্য একটু প্রবলেম হতে পারে।
ওইসব কথা সাইডে, তুমি ভাই এইদিকে ফোকাস করো, ফোকাস এখানে, ঠিক আছে? যে গার্ল একটা সিঙ্গুলার আমাদের নাউন, গার্লস একটা প্লুরাল নাউন, যখনই আমাদের প্লুরাল নাউনের সাথে এস যুক্ত হয়েছে বা সাউন্ড আমাদের এস এসছে, তখন আমরা শুধু অ্যাপোস্ট্রফি দেবো। আর যখন আমাদের প্লুরাল নাউনের সাথে কোনো এসের মানে কোনো না, লাস্টে এসের কোনো নেই, সাউন্ড নেই, যেমন উইমেন, ঠিক আছে? এর সাথে তো এসের কোনো সম্পর্ক নেই, তার জন্য আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দিয়ে দেবো, ঠিক আছে? বোঝাতে পারলাম আশা করি। আর ফার্স্টেরটা তো কোনো প্রবলেম নেই, নাউন সিঙ্গুলার, এর সাথে এসের সাউন্ড আসুক বা না আসুক, তুমি লাস্টে এস বসিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আমি এক্সাম্পল দিয়েছি প্যারিস কালচার, কারান্স ফাদার, ঠিক আছে? আর আগের দিন দিয়েছিলাম কি অনুষ্কাস ফাদার। এনি প্রবলেম? আই নো দ্যাট কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সেভাবে আমি বুঝিয়ে দিয়েছি একদম বাচ্চাদের মতো করে। চলো এইবার আমি তোমাদের লাস্ট একটা, মানে বললাম না যে তুমি বলবে যে দাদা কী শেখালে, গুগলও পারছে না আমার সাথে, বা তুমি 5ই সেপ্টেম্বরের দিন মজা পাবে এটা নিয়ে। তো বলো তো 5th সেপ্টেম্বর আমাদের কি ডে, মানে যেই ডে তার নাম কি? আর 11th সেপ্টেম্বর যেই ডে হয় তার নাম কি? ভাই আমি তো জানতাম 11th সেপ্টেম্বর মাদার্স ডে হয়, ঠিক আছে? কিন্তু আজ এইবার তো হলো 10th সরি 11th মে, 11th সেপ্টেম্বর কী বলছি, ঠিক আছে? 11th মেতে হয় মাদার্স ডে, আমি তাই জানতাম, মানে আমার বার্থডের দিন। কিন্তু এইবার দেখলাম যে 10th মে মানে আমার বার্থডের আগের দিন মাদার্স ডে হলো, আমি বুঝলাম না কিছু। যাই হোক, সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন দেখো আমি বললাম কি দুটো শব্দ বললাম, একটা হলো মাদার্স ডে, একটা হলো টিচার্স ডে। 5th সেপ্টেম্বর বললাম তো, ইনডাইরেক্টলি আমি টিচার্স ডের কথাই বললাম। এইবার আমি আর একটা বলছি চিলড্রেন্স ডে, ঠিক আছে? তো আমি তিনটাই লিখি, ঠিক আছে? তুমি দেখো মজা কীভাবে পাও, তিনটাই লিখি। 1 নম্বর দিয়ে আমি লিখি এক্সাম্পল, এগুলো সব, ঠিক আছে? একটা কি লিখি, চিলড্রেন্স ডে, চিলড্রেন্স ডে, ঠিক আছে? তুমি বলবে কোন চিলড্রেন্স ডে সঠিক। চিলড্রেন্স ডে, ঠিক আছে? 2 নম্বর দিচ্ছি মাদার্স ডে, মাদার্স ডে, ঠিক আছে? আবার দিচ্ছি মাদার্স ডে, মাদার্স ডে। থার্ড আমি দিচ্ছি মনে করো টিচার্স ডে, টিচার্স ডে। আর আমি দিচ্ছি টিচার্স ডে, ঠিক আছে? এই 6টা আমি তোমাকে দিলাম, মানে 3টে কোশ্চেন দিলাম, 3টের মধ্যে 6টা দুটো করে অপশান দিলাম। তো তুমি বলো কোনটা সঠিক, 1 নম্বরে কোনটা সঠিক? তুমি যদি এতক্ষণ বোঝো না তাহলে তুমি হয়তো উত্তর দিয়ে দিতে পেরেছো, ঠিক আছে? আর যদি না পারো ভাই, কি আর বলবো, আমি তো আছি, অত ভয় কিসের? ফার্স্ট টাইম শিখছো, ভুল হবেই, ঠিক আছে? কিন্তু একটা কথা, ভুল করো, কোনো প্রবলেম নেই, কিন্তু ভুল হওয়ার জন্য যে করবাই না সেটা ভাই করো না, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম, যে দাদা আমি 10টা কোশ্চেন করবো তার মধ্যে 8খানা ভুল হবে, তার জন্য আমি করিই নি। ভাই ওটা হলো সব থেকে বড় মূর্খর পরিচয়, ঠিক আছে? 10টার মধ্যে 10টাই ভুল হয়ে যাক তাও তুমি করো, ঠিক আছে? তাহলে একটা মানে মনে একটা জেদ থাকবে যে 10খানায় ভুল হয়ে গেল, তাহলে আমি কিছু জানি না, আমার নতুন করে পড়তে হবে, একটা জেদ তৈরি হবে, কিন্তু ডিমোটিভেট হবে না, যে হবেই না, ঠিক আছে? তো আমি একটা রিল দেখেছিলাম যে পেহলে কুছ ক্রিয়েট করো उसके बाद सुधारना, কি বললাম? পেহলে কুছ ক্রিয়েট করো उसके बाद सुधारना उसको, ঠিক আছে? তার মানে আগে কোনো কিছু বানাও, তারপরে ওকে উন্নত করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো বাদ দাও। তো দেখো চিলড্রেন্স ডে হয় নাকি চিলড্রেন্স ডে হয়, মানে ফার্স্টেরটা হয় না সেকেন্ডেরটা সঠিক হয়, বলো? তোমরা আমাকে সব কয়টা কমেন্টে অ্যান্সার দেবে, সব কয়টার অ্যান্সার দেবে, ঠিক আছে? আগে অ্যান্সার দাও, তারপরে আমি তোমাদের বলবো। আর যদি কমেন্টে না দাও তুমি বলো, আমি শুনছি তোমার পাশে বসে। দেখো চিলড্রেন্স ডে হয় নাকি চিলড্রেন্স ডে হয়, আমি কি বললাম, নাউন যদি প্লুরাল হয় আর যদি এসের সাউন্ড না আসে, এসের সাউন্ড না আসে, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাই।
দেখো এইটা তাহলে আমাদের সঠিক হয়ে যাবে, এইটা আমাদের বেঠিক হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ চিলড্রেন মানেই তো প্লুরাল, ঠিক আছে? অনেকে আবার জানে না হয়তো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই ভাই, আমি আছি তোমার জন্য। চাইল্ড, চাইল্ড এর মানে হচ্ছে বাচ্চা, ঠিক আছে, বা একটি বাচ্চা। এক বচন লিখে দিই আমি, জাস্ট বুঝে যাবা, এক বচন, ঠিক আছে, বা একটি বাচ্চা। আর চিলড্রেন, চিলড্রেন মানে হচ্ছে বহু বচন বা অনেকগুলি বাচ্চা। এখানে লিখছি একটি বাচ্চা, বাচ্চা, আর এখানে লিখি অনেক বাচ্চা, ঠিক আছে? তো এই চিলড্রেন অলরেডি আমার বলে দিয়েছে যে অনেক বাচ্চা। তো এখানে তুমি বলবা, জাস্ট তোমার একটা রেশনাল লজিক লাগাও, যে এখানে যদি আমি এস বসিয়ে দিই তাহলে কি সেটা কারেক্ট হলো? তো সেমন হলো না যে ফ্রি গিফট, আরে ভাই গিফট তো ফ্রিই হয়, তুই আবার ফ্রি কেন বলছিস? তুই কি টাকা নিবি নাকি আমার কাছে গিফট দিয়ে? তো সেমন চিলড্রেনের সাথে এস আমরা যুক্ত করতে পারি না, ঠিক আছে? কেননা এই চিলড্রেন মানেই অনেক বাচ্চা, চিলড্রেন মানেই বহু বচন, ঠিক আছে? বহু বচনকে আবার কীভাবে আমরা প্লুরাল করতে পারি? তো এইটা কারেক্ট হবে না, কেননা এইটার মানে হচ্ছে কি বলতো, ফ্রি গিফট মতো, ঠিক আছে? যে চিলড্রেন্স বলতেছে, চিলড্রেন্স বলতেছে, তারপরে অ্যাপোস্ট্রফি দিচ্ছে, তো এইটা কোনো দিন সম্ভব না, ঠিক আছে? তো আমাদের কী হবে, চিলড্রেন, তারপরে চিলড্রেন তো প্লুরাল, ওর জন্য আমাদের এসের সাউন্ড আসছে না, চিলড্রেনে কোনো জায়গায় এসের সাউন্ড আসছে না, মানে লাস্টের দিকে। তো আমি ডেফিনেশনে দেখো লিখিয়েছি যে নাউন যদি প্লুরাল হয় এবং এসের সাউন্ড যদি না আসে তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো। তাহলে কি, এ দেখো নাউন প্লুরাল, তার সাথে আমরা এস লাস্টে এসের সাউন্ড আসছে না, যার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস বসালাম, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো এবার তুমি বলো যে এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট, নাকি দুটোই কারেক্ট নাকি দুটোই ইনকারেক্ট, এই 2 নম্বরটা বলবা, ঠিক আছে? দেখি তোমরা কি বুঝেছো এতক্ষণ ধরে, বলো, 5 সেকেন্ড সময়। দেখো মাদার্স ডে, ঠিক আছে, আবার মাদার্স ডে। এখন একটাই আছে মাদার্স অ্যাপোস্ট্রপিয়াস, সরি অ্যাপোস্ট্রপি, আর একটা আছে মাদার অ্যাপোস্ট্রপিয়াস। এই দুটো তো ডিফারেন্স, আর তো কিছু ডিফারেন্স নেই, সব জায়গায় সেম আছে। তো মাদার এইটা মানে হচ্ছে আমরা যেটা 11th অফ মে, যেটাকে আমরা 11th অফ মে মানে আমার বার্থডে, এই দিন আমরা সেলিব্রেট করি, ঠিক আছে? এইটা হলো ওই মাদার্স ডে, মাদার্স ডে, ঠিক আছে? তো তুমি গুগল করবা যে এখন তো এই বছর 2026, 2026 সাল, এটা হ্যাঁ 2026 সালে, তো এইটাই হচ্ছে 10th অফ মেতে গেল এই দিনটা, ঠিক আছে, আমার বার্থডের আগের দিন। তো এইটা যে যে কোনো একটা দিন সঠিক, আমি ভাই কারেক্ট বলতে পারবো না কোনটা সঠিক কোনটা বেঠিক, এই দুটো তারিখের মধ্যে যে কোনো একটা সঠিক বা বেঠিক হবে, তো আমাকে মাফ করে দিও, এক্সট্রিমলি সরি, ঠিক আছে? তো দেখো, তো আমরা এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন যেটাকে সেলিব্রেট করি সেটা হলো এই মাদার্স ডে, মানে হচ্ছে সবার মায়ের একটি দিন, তাই তো? কি বললাম, সবার মায়ের একটি দিন, হ্যাপি মাদার্স ডে বলি না? তো দেখবা আমাদের গুলোগুলোতে মানে গুগলে এই মাদার্স ডে দেওয়া থাকে। হ্যাঁ, তুমি বলো দাদা কী হলো বিষয়টা? তো হ্যাঁ, তুমি দেখবা গুলোগুলোতে এই মাদার্স ডে দেওয়া থাকে। তো তুমি এই মাদার্স ডেও সঠিক, আবার এই মাদার্স ডেও সঠিক। এই মাদার্স ডে কোথায় সঠিক, আমি তারিখ দিয়ে দিলাম যে আমার বার্থডের দিন বা আমার বার্থডের আগের দিন, মানে 11th অফ মে বা 10th অফ মে, এই দুটো দিনের মধ্যে যেটা আমরা সেলিব্রেট করি সবার মার উদ্দেশ্যে। আমি কি বলছি, সবার মায়ের দিন, শুধু তোমার একার মায়ের দিন না, সবার মায়ের দিন এটা। তো আমি এখানে লিখি যে, কোথায় লিখবো, জায়গা নেই, তো এখানে লিখি সবার মায়ের দিন। তো ভাই আমার হাতের লেখা খুবই সুন্দর, ঠিক আছে, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? হয়তো এমন হাতের লেখার জন্য কেউ আমাকে নোবেল ছুঁড়ে মারতে পারে, তো আমি সেটাকেও নিয়ে নেবো। ঠিক আছে, দেখো এই মাদার্স ডে মানে হচ্ছে সবার মায়ের দিন, যেটাকে আমরা এই 2 দিনের মধ্যে একদিন সেলিব্রেট করি। এইবার 2026 সালে আমরা এই দিনটাকে সেলিব্রেট করেছিলাম, ঠিক আছে? আর তাহলে বলবো দাদা এই মাদার্স ডে তো তার মানে ভুল। আমি বলছি কে বলেছে ভাই ভুল? এই মাদার্স ডে তোমার কি মা নেই? তুমি বলবে হ্যাঁ দাই, আবার কেমন কথা? তো এইটা হলো তোমার মায়ের দিন বা আমার মায়ের দিন, ঠিক আছে, যে পড়ছে তার মায়ের দিন, আমার মায়ের
3। বোঝাতে পারলাম? তো কি বললাম, এই মাদার্স ডে মানে হচ্ছে যেটা প্লুরাল করে আমরা অ্যাপোস্ট্রফি দিলাম, প্লুরাল করার পরে মাদার্স তারপরে অ্যাপোস্ট্রফি, এইটাকে আমরা বলছি সবার মায়ের দিন। বোঝাতে পারলাম? সবার মায়ের দিন মানে হচ্ছে তোমার মায়ের দিন, তোমার বন্ধুর মায়ের দিন, তার বন্ধুর মায়ের দিন, তোমার শাশুড়ি মায়ের দিন, সবার মায়ের দিন। ঠিক আছে, এইবার আমি বলছি যে মাদার তারপরে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে এইটা শুধুমাত্র যে তোমাকে জন্ম দিয়েছে তার দিন। হ্যাপি মাদার্স ডে মানে হচ্ছে তোমাকে যে জন্ম দিয়েছে, ঠিক আছে, তোমার গর্ভধারিণী মা যে, তার জন্মদিন। বোঝাতে পারলাম? এই সেম টু সেম এই মাদার্স ডে আর মাদার্স ডের মধ্যে যা ডিফারেন্স বললাম, 3 নম্বরটাও সেম ডিফারেন্স, এইটা আমাকে করে জানাবে। তো আমরা বলো এই দুটোর মধ্যে কোন 5th সেপ্টেম্বরটা জাস্ট আমি SE50 লিখলাম। তো বলো এইটা 5th সেপ্টেম্বরওয়ালা টিচার্স ডে নাকি এইটা 5th সেপ্টেম্বরওয়ালা টিচার্স ডে? বলো। তো যারা এই মাদার্স ডে বুঝে গেছো তারা এক চান্সে অ্যান্সার দিয়ে দেবে, দাদা তুমি এইটাকে 5th সেপ্টেম্বরওয়ালা টিচার্স ডে হিসাবে ধরতে পারো, মানে এইটা হলো কারেক্ট 5th সেপ্টেম্বরওয়ালা টিচার্স ডে। এখন তুমি গুলোতে সার্চ মারো যে 5th সেপ্টেম্বরওয়ালা টিচার্স ডে কোনটা, তোমাদের বেশিরভাগ দেখাবে এইটা। প্রায় 70% পোস্ট এইটার উপরে বেস করে আসবে। ঠিক আছে, তো তুমি ইচ্ছা হলে একবার দেখে নিও। তো দাদা এইটার মানে কি? এইটার মানে হচ্ছে তোমার যে শিক্ষক তোমাকে পার্সোনালি যে পড়ায়, টিউশনি দেয়, কম্বাইন্ড পড়ায়, যা কিছু তাই করায়, ঠিক আছে, যে তোমাকে পার্সোনালি চেনে বা তুমি যাকে পার্সোনালি চেনো, আর তুমি ইউটিউবে আমার থ্রু পড়ছো, ঠিক আছে, তো তুমি যদি আমাকে দাদা হিসাবে বা টিচার হিসাবে দেখো, তার মানে এইটা হলো আমার দিন। মানে আমার দিন কি, তুমি যদি আমাকে শিক্ষক মনে করো তাহলে আমার যে 11th মে সেই দিনটা হলো আমার, তাই তো? 11th মে তো আমার বার্থডে আমার আধার কার্ড অনুযায়ী বা ডেট অফ বার্থ অনুযায়ী। তো সেই দিন 11th মেতে তুমি যদি আমার ছবি, যদি আমাকে ভালোবাসার, তো ঠিক আছে, ভালো কেন বাসবা না, এত কষ্ট করে পড়াচ্ছি রাত জেগে, তো যাই হোক, তো তুমি যদি আমাকে ভালো